দেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ ডেডিকেশন আমাদের থাকবে। সো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো প্রথমেই হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এটা আমি আগেই মেনশন করে দিয়েছিলাম। সো অনেকে আমার পরিচয় জানতে যাচ্ছেন। আসলে আমি ক্লাসে আমার পরিচয় দেওয়াটাকে আসলে মুখ্য মনে করি না, তারপরে হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন। সো আপনাদের সামনে আমার ছোট্ট একটা পরিচয় তুলে ধরা আছে। আমি মুশফিক, মুশফিক স্যার নামেই চেনে আমাকে। যদি কলেজ থেকে শুরু করি, নটরডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আপনাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBA করেছি ব্যাংকিং বিভাগ থেকে। আমি দেখতে যতটাই হাস্যজ্জ্বল হই না কেন, যথেষ্ট বুড়ো আমি। আপনাদের হচ্ছে অলমোস্ট 12 বছরেরও অধিক সময় ধরে হচ্ছে আমি HSC স্টুডেন্ট এবং একাডেমিক এবং অ্যাডমিশনে অলমোস্ট এক যুগেরও বেশি সময় ধরে পড়াচ্ছি। সো অ্যাডমিশনের বিভিন্ন বইও আছে আমার লেখা। সো এগুলো আসলে মুখ্য না, মুখ্য হচ্ছে আমার ক্লাস করে বা আপনাদেরকে একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের ফুল ডেডিকেশনটা থাকা। সো অনেকে আমার পরিচয় জানতে চেয়েছিলেন, সো আমার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরা হলো। সো ফাতেমা, আমি এক্সামের আগে আপনার একটা ক্লাস দেখেছিলাম, সেটা অনেক হেল্পফুল ছিল। এটা ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ ফাতেমা, আপনি বেনিফিটেড হয়েছেন, এটাই বড় কথা। নাভিদ, ঢাকা সিটি কলেজ, মাশাল্লাহ, একসময় খুব নাম করা কলেজ ঢাকা সিটি কলেজ। ইনফ্যাক্ট আমার বাবা তিনি ঢাকা সিটি কলেজের ছিলেন। ওকে ফাইন, আসুন তাহলে হচ্ছে আমরা কথা না বাড়াই, ঠিক আছে? আমরা হচ্ছে সরাসরি ক্লাসে চলে আসি, ঠিক আছে? ওকে ফাইন। সো আমরা হচ্ছে আজকে ক্লাসটা কিভাবে সাজিয়েছি, সত্যি কথা বলতে আমরা হচ্ছে আপনাদেরকে এমনভাবে শেখাবো যে আলটিমেটলি আপনি যাতে একই সাথে A+ নিশ্চিত করতে পারেন এবং হচ্ছে অ্যাডমিশনে ভালো করতে পারেন। যেহেতু ফিনান্সের স্টুডেন্ট, তাহলে একটু মন খুলেই বলি, ফিনান্সের আপনারা কি শিখছেন? লক্ষ্য কি? মুনাফা সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ স্বল্পমেয়াদী, সম্পদ সর্বাধিকরণ দীর্ঘমেয়াদী। মানে আমরা যদি আমাদের কমপ্লিট রিভিশন ব্যাচটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি যে A+ পাওয়া হচ্ছে আপনার মুনাফা সর্বাধিকরণ, আর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া হচ্ছে আপনার জন্য কি সম্পদ সর্বাধিকরণ। বুঝতে পেরেছেন? সো আমরা হচ্ছে আপনাদেরকে এমনভাবে পড়াবো যে একই সাথে যাতে আপনার HSCর A+টাও নিশ্চিত হয় এবং একই সাথে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আপনার বেসিকটা যথেষ্ট স্ট্রং হয়ে যায়। ওকে, সো আসুন তাহলে আমরা আর কথা না বাড়াই, আল্লাহ রসুলের নাম নিয়ে দোয়া দরুদ পড়ে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। দেখুন, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা এই অধ্যায় থেকে আমরা যেভাবে পড়বো, মূলত প্রথমে আমরা দেখব হচ্ছে বেসিক কনসেপ্ট, দেন হচ্ছে ওই রিলেটেড ইম্পর্টেন্ট কিছু সাজেশনস, এবং মোটামুটি ধরে রাখেন আমাদের সাজেশন থেকে 99% কমন থাকবে, যে কোনো বোর্ড, যে কোনো কলেজের টেস্ট পরীক্ষা। আর ফাইনালি আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। সো ক্লাসে তো আমরা তো দীর্ঘ সময় পাবো না বোর্ড কোশ্চেন সলভ করার, গুরুত্বপূর্ণ কয়েকটা প্র্যাকটিস করব এবং পরবর্তীতে গ্রুপে আমি আপনাদেরকে এক্সট্রা আরও PDF দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। মানে যদি হচ্ছে আপনাদের ডেডিকেশন থাকে সেক্ষেত্রে, মানে আমি এই কথাটা এক বাক্যে মানে সহজ ভাষায় বলবো যে আপনারা যদি হচ্ছে আমাদের পড়াশোনার প্রতি 1% ডেডিকেশন দেখান, আমরা আপনার জন্য 2% ডেডিকেশন দেখাবো। দ্যাট মিনস আপনি 50% ডেডিকেশন দিলে আমরা ডেডিকেশন দেবো 100%। জাস্ট আপনি আমাদেরকে বোঝাবেন যে স্যার আমরা জানতে চাই, স্যার আমরা ক্ষুধার্ত জ্ঞানের জন্য, জাস্ট বাকিটা পুরোটা আমাদের হাতে। আপনাকে A+ পাওয়ানো, আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোরগোড়ায় পৌঁছে দেওয়ানো টোটালি আমাদের দায়িত্ব। ওকে, আচ্ছা, সো আসুন হচ্ছে আমরা পড়া শুরু করে ফেলি। দেখুন, আচ্ছা প্রথমে হচ্ছে ব্যাংক। ব্যাংক থেকে কমন যে কিছু MCQ আসে, যে ব্যাংক দেখুন এই যে BANK, এটা কি একটা ইংরেজি শব্দ না? এটা হচ্ছে ইংরেজি শব্দ। ইনফ্যাক্ট এই ব্যাংক একটা ইংরেজি শব্দ, কিন্তু পাশাপাশি থাকে যে জার্মান কোন শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি, ইটালীয় কোন শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি। এগুলো হচ্ছে আপনার বোর্ডের MCQতেও থাকবে, ইভেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা MCQতেও থাকবে, ঠিক আছে? সো আপনারা দেখে যাবেন যে ব্যাংক ইংরেজি শব্দ হলেও এটার ইটালীয় শব্দ কোনটা? এটার ইটালীয় শব্দ হচ্ছে কি? ব্যাংকো, ঠিক আছে? এটা জার্মান শব্দ কি? ব্যাংকে। বুঝতে পেরেছেন? সো এইভাবে কিছু প্রশ্ন আমার হচ্ছে মানে বোর্ড এক্সামেও থাকে, দেন হচ্ছে আমার কিসে থাকে, ইউনিভার্সিটি এক্সামেও থাকে, ঠিক আছে? সো এটাতে আমি আর ফোকাস করছি না। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা যে কাজটা করব, ব্যাংক সম্পর্কে একটা বেসিক ধারণা নিব, ঠিক আছে? যে ব্যাংক কি, এটা আমাদের ক নম্বরে কমন একটা প্রশ্ন আসে, ঠিক আছে? আসলে আমরা একটু ডিটেলস ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখুন, সো ব্যাংক মূলত হচ্ছে একটা আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যাংক হচ্ছে মূলত একটা আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। তারা কি করে? তারা সমাজের এক শ্রেণীর লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করে, তার নাম কি? আমানত। ব্যাংক সমাজের এক শ্রেণীর লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করে, যার নাম আমানত। ব্যাংক ওই টাকাটাই সমাজের আরেক শ্রেণীর লোকের কাছে প্রদান করে কি হিসাবে?
ঋণ হিসাবে। অর্থাৎ ব্যাংক আপনার কাছ থেকে যে টাকাটা সংগ্রহ করছে তার নাম হচ্ছে আমানত। ওই টাকাই ব্যাংক যখন আমাকে প্রদান করছে তখন তার নাম হয়ে যাচ্ছে কি ঋণ। অর্থাৎ ব্যাংক কখনো তার নিজস্ব অর্থ দিয়ে ব্যবসা করে না। এই জন্যই ব্যাংকে কি বলা হয়, ব্যাংকে বলা হচ্ছে ধার করা অর্থের ধারক ও বাহক। এই কোশ্চেনটাও কিন্তু আমাদের হচ্ছে খ নম্বরে আসে, বুঝতে পেরেছেন? আসেন আরেকটু ডিটেলসে দেখি। তো ব্যাংক যখন আমার কাছ থেকে আমানত সংগ্রহ করবে তখন ব্যাংক আমার পেছনে ব্যাংকের একটা খরচ করতে হবে, তাই না? তো আমানত সংগ্রহের জন্য ব্যাংকের ব্যয়ের নাম কি? প্রদত্ত সুদ। আর যাকে ঋণ দিচ্ছে তার কাছে নিশ্চয়ই ব্যাংক একটা অর্থ আদায় করবে, তার নাম কি? প্রাপ্ত সুদ। তাহলে আমরা বলতে পারি আমানত সংগ্রহের ব্যয় প্রদত্ত সুদ, ঋণ থেকে প্রাপ্ত আয় প্রাপ্ত সুদ। এই যে প্রাপ্ত সুদ আর এই যে প্রদত্ত সুদ, এই দুইটার যে নিট গ্যাপ, এটাই হচ্ছে ব্যাংকের ইনকাম। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ব্যাংক হচ্ছে একটা এমন আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা সমাজের এক শ্রেণীর লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমানত হিসাবে, ওই টাকাই সমাজের আরেক শ্রেণীর কাছে প্রদান করে ঋণ হিসাবে। আমানত সংগ্রহ করার যে ব্যয় তার নাম প্রদত্ত সুদ, ঋণ থেকে প্রাপ্ত আয় তার নাম প্রাপ্ত সুদ। এই প্রাপ্ত সুদ আর প্রদত্ত সুদের নিট ডিফারেন্সটাই হচ্ছে কি ব্যাংকের ইনকাম। সো এই ছিল আমাদের ইন এ শর্ট ব্যাংকের ডেফিনেশন। দেখেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন একটু রেসপন্স করবেন, সবাই লিখবেন হচ্ছে ক্লিয়ার। আর যদি বুঝে না থাকেন সেটাও কমেন্ট করবেন যে স্যার বুঝতে পারিনি, আবার বোঝান, সমস্যা নেই। বাট থিং ইজ রেসপন্স করতে হবে। বুঝলে হ্যাঁ বলবেন, না বুঝলে না বলবেন, বাট চুপ করে থাকা যাবে না। এটা হচ্ছে আমার ক্লাসের রুলস। ওকে, সো একটু ফার্স্ট রেসপন্স করবেন যে বুঝতে পেরেছেন কিনা। ব্যাংকের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? একটু ফার্স্ট রেসপন্স করি আমরা। আচ্ছা, স্নেহা বলেছে ক্লিয়ার, সীমান্ত রয় বলছে ক্লিয়ার। ওকে ফাইন 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 ফাইন। মাহিমা ওকে 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 ফাইন। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। তাহলে সহজ ভাষায় ব্যাংকের ডেফিনেশনটা আমরা জেনে নিলাম। ওকে, আচ্ছা ফাইন। এবারে আসুন হচ্ছে কখতে আরেকটা প্রশ্ন আসে, সেটা কি যে ব্যাংক কি, তার ডেফিনেশন তো আমরা জানলাম, যেটা আমি যদি সহজ ভাষায় লিখছি যে ব্যাংক কি, ব্যাংক হচ্ছে একটা আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা সমাজের এক শ্রেণীর কাছ থেকে টাকা সংগ্রহ করে আমানত হিসাবে, ওই টাকাই সমাজের আরেক শ্রেণীর কাছে প্রদান করে কি হিসাবে? ঋণ হিসাবে। ওকে, সো এটা ব্যাংক। বাট যেটা হচ্ছে ব্যাংকিং, খেয়াল করেন এটাকে বলা হচ্ছে কি ব্যাংকিং। এই যে ব্যাংকিং, ব্যাংকিংটা কি? সহজ ভাষায় ব্যাংক সংক্রান্ত যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলোর সমষ্টি হচ্ছে ব্যাংকিং। মানে ব্যাংক আপনাকে যে সার্ভিসগুলো দিয়ে থাকে, যে অফারগুলো করে থাকে, সেগুলোর সমষ্টি হচ্ছে কি ব্যাংকিং। ইভেন এই ব্যাংকিং কার্যাবলী যারা করে থাকে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে ব্যাংকার। এগুলো সহজ কথাবার্তা, ক্লাস 9-এর পড়াশোনা, সেগুলো আমি হচ্ছে আর খুব একটা কথা বাড়াচ্ছি না। ওকে, আচ্ছা। বাট এগুলো কিন্তু কখতে আসে, হ্যাঁ, স্পেশালি এই যে ব্যাংকিং কি, প্রচুর প্রশ্ন আসে কতে। এবার আমরা দেখতে পারি হচ্ছে ব্যাংকের কার্যাবলী। এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এই কনসেপ্টটা ক্লিয়ার করলে আমার অ্যাডমিশনে অনেক কাজে দিবে। ওকে, আর মাঝে মাঝে দুই একটা প্রশ্ন দিয়ে দেয়, যেটা বেশি জোর দিয়ে পড়তে হবে সেটা আমি আপনাদেরকে আলাদা করে বলে দিব, সমস্যা নেই। দেখুন এগুলো তবে এগুলো এমসিকিউতে আসে, প্রচুর আসে। হ্যাঁ, দেখুন নাম্বার 1 আমানত সংগ্রহ। প্রথম যে প্রশ্নটা আসে এখান থেকে সেটা কি? প্রথম কাজ, একটা ব্যাংকের প্রথম কাজ কি? আমানত সংগ্রহ। একটা ব্যাংকের প্রথম কাজ আমানত সংগ্রহ। একটু অ্যাডমিশন টেস্টের ধাঁচে পড়াই। দেখুন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, কোনটি ব্যাংকের জীবন শোণিত? জীবন শোণিত, লাইফ সাপোর্ট। একটা ব্যাংক টিকে থাকে কি দিয়ে? আমানত দিয়ে। সে যদি আমানত সংগ্রহ করতে না পারে সে কি কাউকে ঋণ দিতে পারবে? পারবে না। নেক্সট, মূলধন গঠন। বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যাংক কি দিয়ে থাকে? ঋণ দিয়ে থাকে, যার ফলে ওইসব প্রতিষ্ঠানের ব্যবসা করার জন্য মূলধন গঠিত হয়। এরপর হচ্ছে ঋণ দান, মানে যে কাজটা করা হয় মেনলি আমানত সংগ্রহের পরে ওই টাকাটাই হচ্ছে আমরা কি করি? ঋণ হিসাবে প্রদান করি। সো এখানে আপনার আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা কি? ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? তখন আমরা কি বলতে পারবো? ঋণ থেকে প্রাপ্ত সুদ। ঋণ থেকে যে সুদটা পাওয়া হয় সেটাই হচ্ছে ব্যাংকের আয়ের প্রধান উৎস। মোস্ট ইম্পর্টেন্ট যে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাংক আমাদের জন্য কি করে বলেন তো? ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে কি? টাকা।
তাই না? বাণিজ্যিক ব্যাংক কি ইস্যু করে? চেক, তারপরে হচ্ছে আরও আছে বিনিময় বিল, দেন লেটেস্ট হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো, তাই না? আচ্ছা, বিনিময় বিলের বাট্টাকরণ, যেটাকে আপনারা অ্যাকাউন্টিংয়ের ভাষায় কি বলেন? ডিসকাউন্টিং। অ্যাকাউন্টিং ভাষায় আমরা কি বলি? ডিসকাউন্টিং। আর ফিনান্সের ভাষায়, ফিনান্স ক্লাসে এটা আমরা আলাদাভাবে শিখবো, ওটাও একটু বলে দেই। কেউ কি বলতে পারবেন এটাকে ফিনান্সের ভাষায় কি বলা হয়? এনিওয়ান? অ্যাকাউন্টিংয়ের ভাষায় তো আমরা ডিসকাউন্টিং বলি, মানে বিনিময় বিলটাকে কম দামে ভাঙানোকে আমরা ডিসকাউন্টিং বলি। বলেন তো ফিনান্সের ভাষায় বিনিময় বিলের বাট্টাকরণকে কি বলা হয়? ভালো, অনেকেই হচ্ছে সুন্দর রেসপন্স করছেন, এটা ভালো, আপনাদের রেসপন্স দেখলে ভালো লাগে। একটু ফার্স্ট রেসপন্স করেন তো দেখি কে পারেন। ফিনান্সের ভাষায় বিনিময় বিলের বাট্টাকরণকে কি বলা হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি, ফিনান্সের ভাষায় বিনিময় বিলের বাট্টাকরণকে বলা হয় ফ্যাক্টরিং। তার মানে এমসিকিউর অপশনে যাতে আপনি কনফিউজড না হন, হ্যাঁ, মানে আপনার প্রিপারেশনটা আরও স্ট্যান্ডার্ড করার জন্য শিখিয়ে দিচ্ছি। বিনিময় বিলের বাট্টাকরণ তো বোঝেন যে বিনিময় বিল নির্দিষ্ট মেয়াদ পূর্তির আগে আমরা যখন অবহারে কারো কাছে ভাঙিয়ে ফেলি, নর্মালি বাণিজ্যিক ব্যাংকের কাছে, তার নাম হচ্ছে ডিসকাউন্টিং বা বাট্টাকরণ। ফিনান্সের ভাষায় এটাকে বলা হয় ফ্যাক্টরিং। ওকে, এরপর হচ্ছে অর্থ স্থানান্তর, যেটাকে আমরা বলছি কি ফান্ড ট্রান্সফার। এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আমরা ফান্ড ট্রান্সফার করতে পারি। ইদানিং হচ্ছে বিভিন্ন অ্যাপ এসেছে মোবাইলে অ্যাপের মাধ্যমে হচ্ছে আমরা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারি, সরাসরি ক্যাশ টাকা ক্যারি করতে হয় না। ব্যবসা বাণিজ্য কীভাবে সহায়তা করে? ব্যবসা বাণিজ্যে সহায়তা করার সবচেয়ে বড় উপাদান কি? সেটা হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট। সহজে আমরা যেটাকে কি বলি? প্রত্যয়পত্র। ওকে, আচ্ছা, হ্যাঁ, সবুজ অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, আপনাদের অ্যান্সার আসে মানে একটু পরে আর কি, হ্যাঁ, একটু ফাস্ট চেষ্টা করবেন অ্যান্সার দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে। বৈদেশিক মুদ্রা লেনদেন পারবেন। মূল্যবান সম্পদের রক্ষণাবেক্ষণ, ওই যে আমরা পড়েছি না যে লকার ভাড়া দেয় বাণিজ্যিক ব্যাংক, মানে আপনার গুরুত্বপূর্ণ স্বর্ণালঙ্কার, জমির দলিল, এগুলো হচ্ছে ব্যাংক একটা ফি এর বিনিময়ে তার কাছে সেফলি সংরক্ষণ করে। সরকারকে সাহায্য প্রদান, তারা মানে অবস্থা যদি ভালো থাকে তারা কিন্তু সরকারকেও ঋণ দিয়ে থাকে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সরকারকে সাহায্য প্রদান। সো 1 থেকে 10 দেখুন তো বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝে থাকেন লিখবেন হচ্ছে ক্লিয়ার। সবুজ ভাইয়া প্রত্যয়ন পত্র না ভাইয়া, উচ্চারণটা হবে প্রত্যয়পত্র। এক থেকে 10 যদি বুঝে থাকেন প্রত্যেকে লিখেন হচ্ছে ক্লিয়ার। ওকে, ফাইন। এবার আসুন আমরা আরও 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখি, ঠিক আছে? এটা আমাদের বোর্ড এক্সামে আসবে। এই জন্য এগুলোকে আমি আর হচ্ছে কি স্পেসিফিক্যালি বড় করে দেখাইছি। 11 নম্বর হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, মানে প্রতিনিধিত্বমূলক বলতে বোঝানো হচ্ছে সহজ ভাষায় ব্যাংক যখন তার গ্রাহকের হয়ে কিছু কাজ করে দেবে, একটা ব্যাংক যখন তার গ্রাহকের হয়ে কিছু কাজ করে দেবে সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। দেখুন, নাম্বার 1, গ্রাহকের পক্ষে অর্থ আদায় ও পাওনা পরিশোধ। অনেক সময় হয় না বিভিন্ন কোম্পানি বিল পরিশোধ করে দেয়, এটা। শেয়ার ও সিকিউরিটিজ ক্রয় বিক্রয়, আমরা জানি যে শেয়ার বা সিকিউরিটি আমরা যখন বিক্রি করি তখন কি করতে, অবলেখন করতে হয়, তাই না? তারপর হচ্ছে কি শেয়ারের টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিতে হয়, এই কাজগুলো তারা করে দেয়। ওসি, ওসি মানে কি? ওসি মানে হচ্ছে প্রতিনিধি, প্রতিনিধি। ওসি মানে হচ্ছে প্রতিনিধি, ব্যাংক আপনার প্রতিনিধি হয়ে কাজ করবে। আয়কর সংক্রান্ত কাজ, যেটাকে আমরা বলি ইনকাম ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্সের সময় আপনার ব্যাংকে কী পরিমাণ ব্যালেন্স আছে এই তথ্যগুলো দিয়ে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারকে তারা আপনাকে হেল্প করবে। লাস্ট 1, বিদেশে যোগাযোগ প্রতিনিধি হিসাবে কার্য সম্পাদন, মানে হচ্ছে আপনি যদি কোনো বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে হচ্ছে ওই বিদেশে গিয়ে ওই ব্যাংক থেকে আপনি সেবা নিতে পারবেন। সো এগুলো হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। আর তথ্য বিষয়ক কাজ কি? তারা হচ্ছে আপনাকে কিছু তথ্য দিয়ে হেল্প করবে। দেখুন নাম্বার 1 কি বলা আছে? গ্রাহকদের আর্থিক সচ্ছলতা। দেখেন, আর্থিক সচ্ছলতা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট। সলভেন্সি সার্টিফিকেট অনেক সময় শোনেন না যে ছেলেকে বিদেশে পাঠাতে হবে, অ্যাকাউন্টে 40 লাখ টাকা দেখাতে হবে, তার মানে আপনি আর্থিকভাবে সচ্ছল। এই সনদগুলো দিয়ে থাকে কিন্তু কে? ব্যাংক। এরপর হচ্ছে দেখেন কি বলছে, ব্যবসায়ী সম্পর্কে, সরি, ব্যবসায়ী সম্পর্কে তথ্য সংগ্রহ। সাপোজ ওই যে প্রত্যয়পত্র খোলার সময় যে আপনি যার কাছ থেকে আমদানি করছেন বা যাকে রপ্তানি করছেন, ঠিক আছে, সো ওই পার্সনটা রাইট পার্সন কিনা, তার ব্যাংকের লেনদেন ভালো কিনা, ওইটার
গ্যারান্টর কে থাকবে? ওটা ব্যাংক থাকবে। এই জন্য ওই ব্যবসায়ীটা ভালো কিনা, তার লেনদেন ভালো কিনা, এটা অ্যাকচুয়ালি কে বলতে পারবে? ব্যাংক বলতে পারবে, কারণ সে লেনদেনটা ব্যাংকের সাথে করে। এই জন্য আইনগত তথ্য সরবরাহ, অনেক সময় কি হয় যে কিছু মানুষকে ইচ্ছে করে দেউলিয়া সাজে, তার খোঁজ নিয়ে দেখা যায় তার ব্যাংকে অনেক টাকা। তো হচ্ছে যদি পুলিশ বা আইনগত যে অথরিটি আছে তারা যদি ব্যাংকে সার্চ করে, ব্যাংক তাদের লিগাল তথ্যটা দিয়ে দেয় যে অ্যাকচুয়ালি তার ব্যাংক অ্যাকাউন্টে কত আছে। লাস্ট ওয়ান, বুলেটিন। বুলেটিনের সহজ বাংলা হচ্ছে আমরা বলি না যে ম্যাগাজিন, তো বিভিন্ন সাময়িকী বা ম্যাগাজিন প্রকাশ করে। এটা বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, যে ব্যাংক হার কি, খোলা বাজার নীতি কি, এগুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রতি মাসে মাসিক পরিক্রমা এরকম একটা ম্যাগাজিন প্রকাশ করে। মানে মুদ্রা বাজার, অর্থ বাজার, মূলধন বাজার, ব্যাংকিং সেক্টর সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ফ্রিতে একটা ম্যাগাজিন প্রকাশ করে। আপনাদের ফ্যামিলিতে যদি কেউ থেকে থাকে বাংলাদেশ ব্যাংকের, তাহলে দেখতে পাবেন। যেমন আমার বাবা বাংলাদেশ ব্যাংকে চাকরি করতো, আমি ছোটোবেলা থেকেই হচ্ছে এই মাসিক পরিক্রমা এগুলো দেখে অভ্যস্ত আর কি, বুঝতে পেরেছেন? যাই হোক, সো যদি এই পর্যন্ত বুঝে থাকেন, প্রত্যেকে লিখেন হচ্ছে ক্লিয়ার। দেখুন এগুলো কিন্তু উদ্দীপকে আসতে পারে, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, তথ্য বিষয়ক কাজ, ঠিক আছে? আচ্ছা, অপু কমেন্ট করেছে বিনিময় বিলের বাট্টাকরণটা আরেকবার বোঝান। অবশ্যই বোঝাবো ভাইয়া। অপু আপনাকে বলছি, বিনিময় বিলের বাট্টাকরণ বলতে বোঝানো হচ্ছে, যেমন আপনাকে আমি সহজে বলি, আপনাকে একটা বিনিময় বিল ধরা দেওয়া হলো যার মেয়াদ হচ্ছে 6 মাস, এটার মূল্য কত? 30,000 টাকা। এখন আপনি তো 6 মাস আগে টাকাটা পাচ্ছেন না, কিন্তু আপনার টাকাটা এখন দরকার। তখন আপনি কি করতে পারবেন? আপনার নিকটস্থ বাণিজ্যিক ব্যাংকে গিয়ে বলবেন যে আমি বিনিময় বিলটা ভাঙাতে চাই। তখন বাণিজ্যিক ব্যাংকে একটা সুবিধা দিতে হবে, সেটা কি? ওই যে 10% বা 20% ডিসকাউন্ট, ধরেন 30,000 টাকা 10% ডিসকাউন্ট রাখলো। তার মানে কি 30,000 টাকা 10% করলে কত হয়? 3,000 টাকা। তার মানে ব্যাংক আপনার কাছ থেকে বিনিময় বিলটা রেখে দিবে, বিনিময়ে আপনাকে দিবে কত? 27,000 টাকা। এটা হচ্ছে বিনিময় বিলের বাট্টাকরণ। অপু যদি বোঝেন কমেন্ট করবেন, হ্যাঁ, যে বুঝতে পেরেছি। মুক্তা, অবশ্যই ভাইয়া, ইম্পর্টেন্টগুলো মার্ক করে দিচ্ছি। এমএসটি দেউলিয়া মানে কি ভাইয়া? ওই সহজ ভাষায় ঋণ পরিশোধের অক্ষমতা, আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনার সম্পদ থেকে দায় বেশি, এটা হচ্ছে দেউলিয়া। আশিক ঠিক করে ধরেন। ওকে ওকে ওকে। স্বাধীন, বুলেটিন ভাইয়া, বুলেটিন মানে হচ্ছে ম্যাগাজিন। বিভিন্ন ব্যাংক ম্যাগাজিন প্রকাশ করে তাদের এই বছরে কি অবস্থা। যেমন কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ করে হচ্ছে মুদ্রা বাজার নিয়ে, মূলধন বাজার নিয়ে, ব্যাংক রেট নিয়ে, খোলা বাজার নীতি নিয়ে, যাতে মানুষ ওগুলো সম্পর্কে জানতে পারে, মানে ব্যাংক সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। ফাদিন, ক্রিস্টাল ক্লিয়ার, বাহ। নুসরাত লামিয়া, আচ্ছা আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন না? ওকে ফাইন ফাইন, ওকে, থ্যাংক ইউ ফর রেসপন্স। ওকে, আসুন, মোস্ট ইম্পর্টেন্ট। নিশ্চিত থাকেন এখান থেকে আপনার প্রশ্ন থাকবেই, স্পেশালি ফর সিকিউ, সৃজনশীল, 100% কমন টপিক, বোথ এইচএসসি, বোর্ড অ্যাডমিশন, যে কোনো বোর্ডের স্টুডেন্ট হন না কিসের জন্য, আপনার এখান থেকে কমন আসবেই, ঠিক আছে? যে ব্যাংকের প্রকারভেদ, বাট আমরা জানি যে প্রকারভেদ কয়েকটা ভিত্তিতে হয়, তাই না? দেখুন প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে মালিকানার ভিত্তিতে, একদম সহজে বোঝার চেষ্টা করবো জিনিসগুলোকে, মানে খুব একটা কি বলা হয় পেঁচাবো না আর কি। হ্যাঁ, দেখুন, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, জাস্ট এভাবে শিখবো। 51 প্লাস, 51 প্লাস। আচ্ছা, 51 প্লাস মানে কি? ম্যাজরিটি, তাই না? জাস্ট এভাবে শিখবো। 51%-এর বেশি মালিকানা যদি সরকারের হয় তাহলে হচ্ছে সরকারি, আর 51%-এর বেশি মালিকানা যদি ব্যক্তির হয় তাহলে হচ্ছে বেসরকারি। একদম সোজা সাপটা উত্তর। 51%-এর বেশি মালিকানা যদি সরকারের হয় তাহলে সেটা সরকারি ব্যাংক, 51%-এর বেশি মালিকানা যদি ব্যক্তির হয় তাহলে সেটা কি ব্যাংক? বেসরকারি ব্যাংক। আপনাদের বোর্ড এক্সাম প্লাস অ্যাডমিশন এক্সাম দুই জায়গাটাই কমন কিছু প্রশ্ন থাকে, কোনটি সরকারি ব্যাংক, কোনটি বেসরকারি ব্যাংক, এগুলো নিয়ে, বুঝতে পেরেছেন? আপনারা যদি চান তাহলে হচ্ছে আজকের ক্লাসের পরে আমি আপনাদেরকে এক্সট্রা একটা পিডিএফ দিতে পারি, ওইখানে হচ্ছে সরকারি বেসরকারি সকল ব্যাংকের নাম সহ দেওয়া আছে, যেগুলো দিয়ে আপনার বোর্ডের এমসিকিউ কভার হয়ে যাবে, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিক থেকে যেই কয়টা ব্যাংক সংক্রান্ত প্রশ্ন আসে সেগুলো কভার হয়ে যাবে। আপনি একটু কমেন্ট সেকশনে বলেন তো আমি দিব কিনা। আমি তো নামটা উচ্চারণ করতে পারতেছি না। রৌনি কেনশিন, আগে নিজেও শুনতাম, মাশাল্লাহ। আচ্ছা পুষণ ভাই, আপনি কোনটার কথা বলতেছেন? স্বাধীন বলছে দিলে ভালো হয়, বাকিদেরকে প্রয়োজন নাই। আমি আগেই বলেছি যে আমাদের প্রতি একটু ডেডিকেশন দেখাবেন, আমরা আপনাদের প্রতি আরও 6 গুণ বেশি ডেডিকেশন দেখাবো, বিশ্বাস করেন। আচ্ছা, সবুজ, হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক 6টি, এখানে আরও কিছু কথা আছে, এটা আমি পরে বলবো। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এরপর চলে আসেন হচ্ছে সরকারি বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। আচ্ছা, আপনাদের কমেন্ট বলছে দেন 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 দেন, ওকে যান, পাস।
দিয়ে দিব আজকে গ্রুপে আমি আপলোড করে দিব, ঠিক আছে? ওকে ফাইন। দেখেন সরকারি বেসরকারি, আচ্ছা সিম্পল, ম্যানেজমেন্ট আপনারা পড়ছেন না যে কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বুঝতে পেরেছেন? তাহলে সরকারি বেসরকারি, মানে সরকারি মালিকানা কত 50%, ব্যক্তি মালিকানা কত 50%, এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ব্যাংক। এটা একটা এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, বাংলাদেশে হচ্ছে আইএফআইসি ব্যাংক, এই ব্যাংকটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। যদিও অনেকে মনে করতো 5 আগস্টের আগে যে এটা দরবেশ বাবা মানে হচ্ছে সালমানিফ রহমান ওনার ব্যাংক, বাট ওনার শেয়ার ছিল মাত্র 2%। যাই হোক, আচ্ছা স্বায়ত্তশাসিত ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, হ্যাঁ এটা আমি ইংরেজি সহ শিখবো কারণ এটা আমার অ্যাডমিশনে কাজে দিবে একই সাথে। অটোনোমাস স্বায়ত্তশাসিত ব্যাংক। স্বায়ত্তশাসিত ব্যাংকের ডেফিনেশন যদি আপনাদেরকে আমি বলি, এভাবে বলতে পারি, মানে একটু ফান করে বলি তাহলে বুঝবেন হয়তো সহজে, যে হ্যাঁ ফারদিন ভাইয়া একটু লেটে যায়, স্বীকার করছি। যারা সরকারের টাকায় চলে কিন্তু সরকারের কথা শোনে না, আছে না কিছু প্রতিষ্ঠান যারা সরকারের টাকায় চলে কিন্তু সরকারের কথা শোনে না, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কিন্তু সরকারের টাকায় চলে, বাট বাংলাদেশ ব্যাংক কি সরকারের কথা মতো চলে? বরঞ্চ তারা যে নীতিমালাগুলো তৈরি করে ওগুলো দিয়ে অন্য সকল ব্যাংক চলে, তাই না? তারপর আমরা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও ব্যাংক, তার মানে স্বায়ত্তশাসিত কথাটা মানে বোঝাচ্ছি, মানে স্বায়ত্তশাসিত কথাটা সহজ সংজ্ঞা কি, যারা সরকারের টাকায় চলবে কিন্তু সরকারের কথা শুনবে না, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারের টাকায় চলে, তাই না? কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারের টাকায় চললে কি করলো? 5 আগস্ট সরকারের টাকায় চললো আর সরকারকে দেশ থেকে বের করে দিল। কাজটা কি ঠিক হয়েছে বলেন? একদম খারাপ একটা কাজ হয়েছে। সো সহজ ভাষায় স্বায়ত্তশাসিত মানে কি, যদি আমরা বইয়ের ভাষায় বলি, যে সকল প্রতিষ্ঠান সরকারের অর্থায়নে পরিচালিত হবে কিন্তু নীতিমালা নিজস্ব, যে সকল প্রতিষ্ঠান সরকারের অর্থায়নে পরিচালিত হবে কিন্তু নীতিমালা কি নিজস্ব, এটা কি ব্যাংক? স্বায়ত্তশাসিত ব্যাংক। বাংলাদেশের স্বায়ত্তশাসিত ব্যাংকের এক্সাম্পল যদি আমরা কি বলি, সংক্ষেপে বলতে পারি কি বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ স্নেহা ঠিক আছে, শিল্প ব্যাংক হচ্ছে স্বায়ত্তশাসিত। আপনারা কি বুঝতে পেরেছেন যতটুকু আমি বুঝিয়েছি? হ্যাঁ মুক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত। জুনায়েদ হ্যাঁ হ্যাঁ সৌরভ বাংলাদেশ করছে, বাট ইনিশিয়ালি শুরু তো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তাই না? দীপা এ হে, খুব খারাপ হয়েছে ভাইয়া, দীপা আপাকে খুব মিস করতেছে বুঝতেছি। দীপা মন খারাপ করবেন না, আপা চলে আসবে। আচ্ছা এতটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু রেসপন্স করবেন। আচ্ছা ফাইন 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 ফাইন, এই যে আমি এই কমেন্টগুলোই চাচ্ছি। স্বাধীন কোনটা বোঝাও ভাইয়া স্পেসিফিক্যালি বলেন। আচ্ছা স্নেহা বলছে ভাইয়া প্রথম জায়গাটা। স্নেহা কি যে সরকারি বেসরকারি কথা বলছেন? সরকারি কনসেপ্ট হচ্ছে 51%, মানে মেজরিটি। 51%-এর বেশি মালিকানা যদি সরকারের হয় তাহলে হচ্ছে সরকারি ব্যাংক, আর 51%-এর বেশি মালিকানা যদি ব্যক্তির হয় তাহলে হচ্ছে বেসরকারি ব্যাংক। আচ্ছা এই যে খাতুন, স্বায়ত্তশাসিত সংজ্ঞা একদম সহজ ভাষায় যদি আমরা বলি, যারা সরকারের অর্থায়নে পরিচালিত হবে কিন্তু নীতিমালা নিজস্ব। দেখুন সরকারি প্রতিষ্ঠানের নিয়ম কি, সরকারের টাকায় চলবে এবং সরকারের নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে, তাই না বিষয়টা? কিন্তু স্বায়ত্তশাসিত ডেফিনেশন হচ্ছে যারা সরকারের অর্থায়নে পরিচালিত হবে কিন্তু নিয়ম নীতি সম্পূর্ণ নিজস্ব, তারা হচ্ছে স্বায়ত্তশাসিত। আচ্ছা স্বাধীন বলছে মালিকানাধীনটা একটু বোঝাবো। স্বাধীন আপনি দেখেন যে মালিকানাধীনটা এখানে 4টার কথা বলা আছে, আপনি কোনটার কথা বলছেন স্পেসিফিক্যালি আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা স্বায়ত্তশাসিত হলোই তাহলে মোটামুটি, আসুন আমরা নেক্সটে যাই। হ্যাঁ দেখুন কার্যভিত্তিক, কাজের প্রকৃতি অনুযায়ী কয়েক ভাগে ভাগ করা যায়, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার মেইনলি পরীক্ষায় প্রশ্ন আসার চান্স হচ্ছে এই দুইটা জায়গাতে, একটা হচ্ছে মালিকানা থেকে, মালিকানা থেকে মেইনলি কখ আসে, বাট গঘ হচ্ছে আসে কার্যভিত্তিক থেকে, ঠিক আছে? আসুন বোঝার চেষ্টা করি। স্নেহা আমি অলরেডি বলেছি ভাইয়া, সরকারি হচ্ছে 51%-এর বেশি মালিকানা যদি সরকারের হয় তাহলে সরকারি, আর 51%-এর বেশি মালিকানা যদি ব্যক্তির হয় তাহলে হচ্ছে বেসরকারি। আচ্ছা স্বাধীন বলছে 3 নাম্বার, আপনারা তো লেট রেসপন্স করেন।
এই 3 নাম্বার হচ্ছে ভাইয়া 50-50, মানে সরকারের মালিকানা 50%, ব্যক্তির মালিকানা 50%, এইটাই জাস্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আচ্ছা দেখেন, কেন্দ্রীয় ব্যাংক, প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম তো জানেনই, তাই না? কেন্দ্রীয় ব্যাংক থেকে কমন যে প্রশ্ন আসে যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, তাই না? ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ, নোট প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে মেইনলি কেন্দ্রীয় ব্যাংকের কাজ। কেন্দ্রীয় ব্যাংকের একটা মানে কমন একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি কোন ব্যাংকে কোনো পাবলিক অ্যাকাউন্ট থাকে না? মানে কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু জনগণের কোনো অ্যাকাউন্ট নাই। জনগণের সকল অ্যাকাউন্ট কোথায়? বাণিজ্যিক ব্যাংকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর চলে আসেন বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের যেটা কমন কথা আমরা বলতে পারি, বাণিজ্যিক ব্যাংক কোন উদ্দেশ্যে গঠিত হয়? মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তাহলে যেখানে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন, সেখানে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি? অন্য সকল ব্যাংকের নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আসেন বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক কোনগুলো? যারা শুধুমাত্র একটা বিশেষ উদ্দেশ্যে গঠিত হয়। বলে রাখা ভালো, বাংলাদেশে বর্তমানে বিশেষায়িত ব্যাংক কয়টা? 3টা। বিশেষায়িত ব্যাংক কয়টা? 3টা। বলেন দেখি। হ্যাঁ ফাতেমা, আপনার কনসেপ্ট ঠিক আছে। হ্যাঁ ফাতেমা, নিকাশ ঘরের কাজও কেন্দ্রীয় ব্যাংক করে। আচ্ছা, 3টা বিশেষায়িত ব্যাংকের নাম কি কি বলেন দেখি। আচ্ছা, নাম্বার 1 বাংলাদেশ কৃষি ব্যাংক, নাম্বার 2 রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ। আর নাম্বার 3 কি? প্রবাসী কল্যাণ ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। বুঝতে পেরেছেন? এই 3টা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। অর্থাৎ এই ব্যাংকগুলো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয়। যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, ওদের কাজ হচ্ছে কৃষি সেক্টর নিয়ে কাজ করা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী অঞ্চল বা উত্তরাঞ্চলের কৃষি সেক্টর নিয়ে কাজ করা। আর প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের অর্থ নিয়ে কাজ করা। তারা নর্মাল ট্রেডিশনাল ব্যাংকিং বলতে যেটা বোঝায়, বাণিজ্যিক ব্যাংক বলতে যেটা বোঝায়, সে ধরনের কাজ তারা করে না। এটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এরপর দেখেন আরও কিছু ব্যাংক থেকে আসতে হচ্ছে কৃষি ব্যাংক, শুধুমাত্র কৃষি সেক্টর নিয়ে কাজ করবে। শিল্প ব্যাংক, এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ। বাংলাদেশে কিন্তু বর্তমানে কোনো শিল্প ব্যাংক নাই। বাংলাদেশে বর্তমানে কোনো শিল্প ব্যাংক নাই। 2010 সালের ঘটনা, 2টা প্রতিষ্ঠান, বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, সংক্ষেপে লিখলাম বাংলাদেশ শিল্প ব্যাংক আর বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, এই 2টা ব্যাংক মিলে গঠিত হয় কে? BDBL, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড। এই BDBL বর্তমানে বাংলাদেশের শিল্প ব্যাংকের ভূমিকা পালন করছে। বাংলাদেশে তাহলে কোনো শিল্প ব্যাংক নেই বর্তমানে, যেটা ছিল তখন 2010 সালে ছিল। সো 2010 সালে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, এই দুটোর কম্বিনেশনে সৃষ্টি হয়েছে BDBL বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটা একটা সরকারি ব্যাংক, ঠিক আছে। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার আসছে, আপনাদের বোর্ড কোশ্চেনও আসছে। সো এই BDBL বর্তমানে হচ্ছে শিল্প ব্যাংকের ভূমিকা পালন করছে। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে কি মিশ্র ব্যাংক, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু কতে প্রচুর আসে। মিশ্র ব্যাংক কি? মিশ্র ব্যাংক হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আমানত ব্যাংকিং। আমানত ব্যাংকিং, কথা হচ্ছে আমানত ব্যাংকিং কোনটা? বাণিজ্যিক ব্যাংক মূলত কি আমানত নিয়ে কাজ করে না, এই জন্য বাণিজ্যিক ব্যাংকের কাজটাই হচ্ছে আমানত ব্যাংকিং। প্লাস এই যে মানে বিশেষায়িত যে ব্যাংক, এই 2টা সার্ভিস যারা একই সাথে দেয় তারা হচ্ছে মিশ্র ব্যাংক। তারা হচ্ছে মিশ্র ব্যাংক। তাহলে যেই ব্যাংক আমানত ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংকের সেবা একই সাথে দিবে তারা কি? মিশ্র ব্যাংক। এক্ষেত্রে এই যে কৃষি ব্যাংক যেটা আছে না, এই কোশ্চেনটা বোর্ডে বহুবার আসছে। কৃষি ব্যাংক ওরা কিন্তু একটা মিশ্র ব্যাংক। কেন? কারণ কৃষি ব্যাংক কৃষি ঋণের পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে, অ্যান্ড দ্যাটস ওয়াই কৃষি ব্যাংক হচ্ছে একটা মিশ্র ব্যাংক। একটু কমেন্ট করেন তো সবাই, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, সবুজ বেশ ভালো রেসপন্স করছেন আমাদের। হ্যাঁ ফাতেমা, হ্যাঁ ফাতেমাটা ঠিক আছে। সামি 90% কভার হয়ে যাবে আপনার। বই পড়তে চাইলে সমস্যা নেই, প্র্যাকটিসের জন্য পড়তেই পারেন। ভূষণ, আজকে সবাই ঘুমিয়ে গেছে। শাওন, ঠিক আছে ভাইয়া, আমি পুরো নাম বলে দিব, অসুবিধা নাই। যেহেতু বলেছেন আমি অবশ্যই বলে দিব, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, ওকে, আসুন আমরা নেক্সট দিকে আগাই। হ্যাঁ, ওকে। সংগঠন কাঠামো, এটা আরেকটা গুরুত্বপূর্ণ। একক ব্যাংক, শাখা ব্যাংক। একক ব্যাংক, শাখা ব্যাংক। একক ব্যাংক থেকে প্রশ্নটা একটু ঘুরাই দিতে চায়, তখন তারা কি বলতে পারে জানেন? ইউনিট ব্যাংক। কি ব্যাংক? ইউনিট ব্যাংক। একক ইংরেজি কি? ইউনিট না? সো একক ব্যাংক বা ইউনিট ব্যাংক। বুঝতে পেরেছেন?
কমন যে প্রশ্ন আসে, একক ব্যাংকের উৎপত্তি কোথায়? ইউএসএ। শাখা ব্যাংকের উৎপত্তি কোথায়? ইউকে। এই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি আসে, বোথ অ্যাডমিশন বোথ এইচএসসি। ওকে, আচ্ছা। তো একক ব্যাংক মূলত কি? কোনো দেশের ব্যাংকিং কাঠামোতে একটা মাত্র ব্যাংক থাকবে যেটা দিয়ে সকল দেশের সকল ব্যাংকের চাহিদা মেটানো হবে। সো আসলে কি এটা সম্ভব? সম্ভব না। এই জন্য যদি আপনার এলাকাটা সীমিত পরিসর হয় তাহলে পরীক্ষা আসে যে সীমিত পরিসরে কি করে? ব্যাংকিং সেবা দেয়। সীমিত পরিসরে ব্যাংকিং সেবা দেয় কোন ব্যাংক? একক ব্যাংক। ইভেন এটা আরেকটা নাম কি? স্থানীয় ব্যাংক। স্থানীয় ব্যাংক। ইনফ্যাক্ট এই কথাটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবার রিটেনে আসছে। ওকে, আচ্ছা। আর শাখা ব্যাংক কি? যখন অনেকগুলো তালিকাভুক্ত ব্যাংক একটা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থেকে বিভিন্ন শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা পরিচালনা করে, তারা হচ্ছে শাখা ব্যাংক। একটা প্রশ্ন বহুবার আসছে বোর্ডে, সেটা কি? বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম কোন ধরনের সিস্টেম? শাখা ব্যাংকিং সিস্টেম। হ্যাঁ, আপনারা অনেকেই কমেন্ট করছেন। সবুজ ভূষণ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আশা করি একক ব্যাংক শাখা ব্যাংক বুঝতে পেরেছেন। এরপর আসে চেইন ব্যাংক। আবার একই কথা, চেইন ব্যাংকের উৎপত্তি কোথায়? ইউএসএ। গ্রুপ ব্যাংকের উৎপত্তি কোথায়? ইউকে। ঠিক আছে, চেইন ব্যাংক কি মাথায় রাখবো? সমজাতীয় ব্যাংক। সমজাতীয় ব্যাংক, এটার বেসিক কনসেপ্টটা হচ্ছে সমজাতীয় ব্যাংকের, যে সমজাতীয় ব্যাংকগুলো যখন নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে একটা চেইনের আন্ডারে যে ব্যাংকিং সিস্টেম গড়ে তোলে তার নাম হচ্ছে চেইন ব্যাংক। আর গ্রুপ ব্যাংকের কনসেপ্ট কি? গ্রুপ ব্যাংকের কনসেপ্ট হচ্ছে, আপনারা যৌথ মূলধনী কোম্পানিতে পড়ছেন কি? হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি, মনে আছে? হোল্ডিং তার মানে কি? যারা নিয়ন্ত্রণ করে। সাবসিডিয়ারি তার মানে কি? যারা নিয়ন্ত্রিত হয়। তাই না বিষয়টা? তার মানে গ্রুপ ব্যাংক কারা? যারা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমটা হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি এই কনসেপ্টে গড়ে উঠবে, তারা হচ্ছে কি? গ্রুপ ব্যাংক। যদি আমি আপনাদেরকে বলি ব্র্যাক, এটা একটা হোল্ডিং কোম্পানি। ব্র্যাকের আন্ডারে কি আছে? আড়ং আছে। ব্র্যাকের আন্ডারে কি আছে? বিকাশ আছে। ব্র্যাকের আন্ডারে কি আছে? ব্র্যাক ইউনিভার্সিটি আছে। তাহলে দেখেন, এই ব্র্যাক যদি হয় হোল্ডিং কোম্পানি, তার নিয়ন্ত্রণাধীন কে? আড়ং। তার নিয়ন্ত্রণাধীন কে? বিকাশ। তার নিয়ন্ত্রণাধীন কে? ব্র্যাক ইউনিভার্সিটি। তাহলে ব্র্যাক যদি হয় হোল্ডিং কোম্পানি, তার মানে এই যে আড়ং এটাও একটা সাবসিডিয়ারি কোম্পানি, বিকাশ এটাও একটা সাবসিডিয়ারি কোম্পানি, ব্র্যাক ইউনিভার্সিটি এটাও একটা সাবসিডিয়ারি কোম্পানি। তার মানে ব্র্যাক হোল্ড করছে, নিয়ন্ত্রণ করছে কাদের? তার আন্ডারে যে ছোট ছোট সাবসিডিয়ারিগুলো আছে। তার মানে হোল্ডিং কোম্পানি 51%-এর বেশি মালিকানা। আর সাবসিডিয়ারি কোম্পানি কি? হোল্ডিং কোম্পানির আন্ডারে নিয়ন্ত্রণাধীন কিছু প্রতিষ্ঠান। দেখেন বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ ফাতেমা, সমজাতীয় ব্যাংক পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চেইন ব্যাংক গড়ে ওঠে। রাইট, হোল্ডিং সাবসিডিয়ারি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। মানে হোল্ডিং সাবসিডিয়ারি কনসেপ্টে যে ব্যাংক গড়ে ওঠে তার নাম হচ্ছে কি ব্যাংক? গ্রুপ ব্যাংক। ওকে, আচ্ছা ফাইন। নেক্সট গুরুত্বপূর্ণ টপিক ব্যাসেল। এটা কমার্কে প্রচুর আসে, প্রচুর আসে যে ব্যাসেল। আচ্ছা ওকে, ফাইন ফাইন ফাইন। ব্যাসেল, ব্যাসেল 1 আছে, ব্যাসেল 2 আছে, ব্যাসেল 3 আসে, ব্যাসেল 2টাই বেশি আসে। ঠিক আছে, দেখেন ব্যাসেল 2 মানে কি? একটা আন্তর্জাতিক স্বীকৃত মানদণ্ড, মানে ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটা আন্তর্জাতিক স্বীকৃত মানদণ্ডকে ব্যাসেল। এই ব্যাসেল কথার উৎপত্তি হয় কোথা থেকে? সুইজারল্যান্ডে একটা শহর আছে যার নাম হচ্ছে ব্যাসেল। ওই শহরেই চুক্তিটা হয়, ওখান থেকে নামটা হচ্ছে ব্যাসেল চুক্তি। বুঝতে পেরেছেন? এই যে 2004 সালে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, সংক্ষেপে আমরা কি বলছি? BIS, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট কর্তৃক প্রথমে এই যে ব্যাসেল 2 এর নীতিমালা প্রণীত হয়। তাহলে ব্যাসেল 2 আমরা কেন করে থাকি, বা ব্যাসেল আমরা কেন করে থাকি? দেখুন বলা হচ্ছে এই যে ব্যাংকের আর্থিক ও পরিচালন ঝুঁকি মোকাবেলার জন্য এই যে আন্তর্জাতিকভাবে যে আমার মানদণ্ডটা, সেটাই হচ্ছে কি? ব্যাসেল 2। আশা করি বুঝতে পেরেছেন। সহজ ভাষায় যদি বলি, ব্যাসেল হচ্ছে ব্যাংক ব্যবস্থার একটা আন্তর্জাতিক মানদণ্ড,
ঠিক আছে, ব্যাসেল নামটা কোথা থেকে এসেছে? সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে এই মিটিংটা হয়, ওখান থেকে ব্যাসেল। আর ব্যাসেল 3টা হয়, ব্যাসেল 1, ব্যাসেল 2, ব্যাসেল 3। এই ছিল ব্যাসেল সম্পর্কে আমাদের বেসিক কথাবার্তা। আসুন আরেকটু ডিটেলসে দেখি। এই যে ব্যাসেল 2তে 3টা পিলার, মানে 3টা স্তম্ভের কথা বলা হয়েছে। প্রথম স্তম্ভ যে দেখেন পিলার 1 কি বলছে? ন্যূনতম মূলধন পর্যাপ্ততা, মানে আমার মিনিমাম ক্যাপিটাল হতে হবে। আমরা জানি একটা ব্যাংকের জন্য মিনিমাম পরিশোধিত মূলধন কত? 400 কোটি টাকা। পিলার 2 কি বলছে? তদারকি পর্যালোচনা, মানে সকল কিছু ঠিকঠাক মতো আছে কিনা, বাজারে সকল কিছু সুন্দরভাবে মেনটেন হচ্ছে কিনা, সেটা হচ্ছে তদারকি পর্যালোচনা। আর বাজার শৃঙ্খলা, মার্কেটে শৃঙ্খলা বজায় আছে কিনা, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক যে রেটটা দিয়েছে সেই রেট অনুযায়ী মার্কেটে সব কিছু চলছে কিনা। সো এমসিকিউতে এই প্রশ্নগুলো প্রায়ই আসে যে ব্যাসেল 2 এর পিলার কয়টা? 3টা, 1, 2, 3। পিলারগুলো কি কি? এই যে 3টা পিলার। ঠিক আছে, ব্যাসেল কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন লিখেন ব্যাসেল ক্লিয়ার। ভূষণ, ফারদিন, ফারদিন আপনি রিপ্লাই করেন, যেটা আপনি ব্যাসেল খুব একটা বুঝেন না। ফারদিনের রিপ্লাই আশা করছি। ফারদিন কি বুঝতে পেরেছেন কিনা? স্বাধীন বলছে পিলারগুলো একটু ভালো করে বোঝান। আচ্ছা ফারদিন, আপনার পিলার স্ট্রং করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখুন, পিলার 1-এ বলছে ন্যূনতম মূলধন, মানে একটা ব্যাংক ন্যূনতম মূলধন নিয়ে গঠিত হয়েছে কিনা। তো একটা ব্যাংকের ন্যূনতম মূলধন কত? 400 কোটি টাকা না, মানে এইটা ঠিক আছে কিনা সেটা বলছে। পিলার 2-তে বলছে তদারকি পর্যালোচনা, মানে বাণিজ্যিক ব্যাংক থেকে, দুঃখিত, কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংক যথামতো ঋণ নিয়ে ঋণগুলো ঠিকঠাক মতো বন্টন করতে পারছে কিনা, এগুলো তদারকি করা। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু রেগুলার এগুলো তদারকি করে, যে ঋণ কত দিয়েছে, খেলাপি ঋণের পরিমাণ কত, এই ডিটেলসগুলো। আর পিলার 3-তে বলছে বাজার শৃঙ্খলা, এই যে কেন্দ্রীয় ব্যাংক ন্যূনতম মূলধন পর্যাপ্ত নিশ্চিত করলো, মার্কেট ঠিক আছে কিনা সেটা দেখলো। সো এইটার ফলে বাজারে শৃঙ্খলা বজায় আছে কিনা, এই জিনিসগুলো আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেকেই দেখছি যে ব্যাসেলটা বুঝতে পারছেন না। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আপনাদের বোঝানোর জন্যই হচ্ছে আমরা। দেখুন ব্যাসেল, ব্যাসেল হচ্ছে এই যে দেখো সিম্পলি ব্যাংককে কন্ট্রোল করার জন্য কিছু নীতিমালার প্রয়োজন আছে না। এই নীতিমালাগুলো হচ্ছে আন্তর্জাতিক, মানে বাংলাদেশি নীতিমালা না। মানে ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য যে আন্তর্জাতিক যে মানদণ্ড, তার নাম হচ্ছে ব্যাসেল। প্রথম কথা, ব্যাসেল নামটা কোথা থেকে এসেছে? সুইজারল্যান্ডের একটা শহর আছে ব্যাসেল, ওখান থেকে এই ব্যাসেল কথাটা এসেছে, কারণ চুক্তিটা ওখানে হয়েছে। ঠিক আছে, সো ব্যাসেল 1 হয়, ব্যাসেল 2 হয়, ব্যাসেল 3 হয়। ঠিক আছে, সো বর্তমানে ব্যাসেল 2 প্রচলিত, যার কারণে আমরা ব্যাসেল 2 নিয়ে কথা বলছি। এই যে ব্যাসেল 2-তে 3টা পিলারের কথা বলা হয়েছে, মানে তারা 3টা বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করে। নাম্বার 1, পিলার 1, সেটা কি? ন্যূনতম মূলধন, মানে একটা ব্যাংক মিনিমাম 400 কোটি টাকা দিয়ে গঠিত হয়েছে কিনা, এটা তারা দেখে। নাম্বার 2, তদারকি পর্যালোচনা, এই যে 400 কোটি টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করছে, এখন তারা ঠিকঠাক মতো বিজনেস করতে পারছে কিনা, মানে যে পরিমাণ ঋণ দেওয়ার কথা সেটা তারা ঠিকমতো দিতে পারছে কিনা। আর নাম্বার 3, এই সকল কিছু মেনটেন করার ফলে মার্কেটে শৃঙ্খলা আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে তারা তদারকি করে থাকে। দেখেন এখন কি বুঝতে পেরেছেন? আশা করি এখন আপনাদের বুঝতে পারার কথা। ক্লিয়ার সবার কাছে? টু বি ফ্র্যাঙ্ক, এত ডিটেলসে আসবে না, জাস্ট সিম্পলি বলবে ব্যাসেল 2 কি, এই। ফারদিন বুঝতে পেরেছেন? স্বাধীন, আমাকে সালাম। আমি বুঝতেছি না সেটা কি মন থেকে বললেন নাকি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন। যাদের যাদের সমস্যা ছিল প্লিজ একটু কমেন্ট করেন। দেখুন আমি আপনি একটা জিনিস না বুঝলে আপনাকে আমি 10 বার বোঝাতে বাধ্য, এটার জন্যই হচ্ছে আমাকে এখানে মানে পাঠানো হয়েছে। বুঝতে পেরেছেন? ফাইন। গার্নিশি অর্ডার, এটা আমাদের কতেও আসে, অনেক সময় গতেও আসে। বুঝতে পেরেছেন? গার্নিশি অর্ডার মানে কি? দেখুন প্রথম কথা হচ্ছে এই যে গার্নিশি, গার্নিশি এটা নর্মালি মানুষ কি মনে করে? ইংরেজি শব্দ না। গার্নিশি হচ্ছে একটা কি শব্দ? গার্নিশি হচ্ছে একটা ল্যাটিন শব্দ। গার্নিশি হচ্ছে একটা কি শব্দ? ল্যাটিন শব্দ। ঠিক আছে, তো গার্নিশি যদি হয় ল্যাটিন শব্দ, তার মানে এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে হচ্ছে কোর্ট। কোর্ট বাংলা হচ্ছে আদালত। তাহলে গার্নিশি অর্ডার, কোর্টের অর্ডার।
বাংলায় বলে আদালতের আদেশ। তার মানে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য, দেখেন বন্ধ না, ব্যাংকের ভাষায় বন্ধ বলে না, ব্যাংকের ভাষায় এটাকে কি বলা হয়? ক্রোক করা। যদি একটু কঠিন বাংলা ফলো করি সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? জব্দ করা। জব্দ করা। মানে সহজ ভাষায় কোনো গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আদালত কর্তৃক যে আদেশ তার নামই কি? গার্নিশি আদেশ। সো এই বন্ধ করাকে ব্যাংকের ভাষায় বলা হয় ক্রোক করা, বাংলায় বলা হয় জব্দ করা। ফারদিন, আপনি সেরা স্যার। বুলবুল ভাই আপনার ব্যাপারে যা বলতো ঠিকই বলছে, আপনার টিচিং লেভেল টপ নোচ। এরকম কিছু না ফারদিন, বুলবুল অনেক ভালো ছেলে। ইনফ্যাক্ট বুলবুল নিজেই বলে যে বুলবুল বুলবুল আমার স্টুডেন্ট ছিল। বুলবুল অনেক ভালো ছেলে, বেশ ভালো পড়ায় এবং মন মানসিকতা অনেক ভালো। আপনাদের ডেডিকেশন আছে সেজন্য আপনারা ভালো পারেন, এই অত আহামরি আমি এরকম কিছু না। যাই হোক, সো এইটা কমন কথা। হ্যাঁ, গার্নিশি অর্ডার মোটামুটি আপনারা সবাই জানেন। আচ্ছা দেখেন, গার্নিশি অর্ডারে কয়টা পক্ষ? গার্নিশি অর্ডারে হচ্ছে 3টা পক্ষ। এটা কিন্তু নর্মালি এখনো পর্যন্ত বোর্ডে আসে নাই, হ্যাঁ, বাট এটা আসার মতো, অ্যাডমিশনে আসে। সেটা কি? একটা পক্ষ হচ্ছে পাওনাদার, আরেকটা পক্ষ হচ্ছে দেনাদার, আরেকটা পক্ষ হচ্ছে ব্যাংক। আচ্ছা, তানভীর সুন্দর প্রশ্ন করেছে, ব্যাসেল 1 আর ব্যাসেল 2 এর মধ্যে ডিফারেন্সটা কি? তানভীর, যদি আমি আপনাকে বলি, ব্যাসেল 1-এ পরিশোধিত মূলধন হচ্ছে 200 কোটি টাকা, আর ব্যাসেল 2-তে সেটা হয়েছে গেছে 400 কোটি টাকা, আর ব্যাসেল 3-তে সেটা হবে হচ্ছে 600 কোটি টাকা। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। বুঝতে পেরেছেন? পরিশোধিত মূলধন যত বেশি তত ভালো। ওকে, আচ্ছা ফাইন। ভূষণ ভাই, আপনি অনেক ধৈর্য নিয়ে পড়াচ্ছেন, মাশাল্লাহ। এটা আমাদের কাজ ভাইয়া, আপনারা ভালো করলেই আমাদের হচ্ছে সার্থকতা। ওকে ফাইন। তো আশা করি গার্নিশ অর্ডারটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, না বুঝলে কমেন্ট করবেন। ওকে ফাইন। এবারে আমরা চলে আসবো হচ্ছে ইম্পর্টেন্ট সাজেশনসে। ইনফ্যাক্ট যেটা আমাদের ক্লাসের মূল আকর্ষণ, আমরা বলি যে এই সাজেশনগুলো থেকে আপনার আল্লাহ রাসূলের নাম নিয়ে 99% কমন থাকবে এনি বোর্ড। বুঝতে পেরেছেন? আসুন আমরা একটু দেখে নিই কোন কোন প্রশ্ন আসবে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যে কোনো কলেজের বোর্ড টেস্ট এক্সাম, আপনাদের বোর্ড এক্সাম তো আছেই, বোর্ড এক্সামের আগে আবার আমরা আপনাদের পড়াবো, কোনো সমস্যা নেই। দেখুন ক নাম্বার যে নর্মালি প্রশ্ন আসে যে ব্যাংক কি, অলরেডি পড়াইছি। ব্যাংকিং কি, এটাও পড়াইছি। দেখেন এইটা খেয়াল করেন, তারল্য নীতি। আমি নীতি আলাদা করে কেন পড়াই নাই? কারণ নীতি থেকে আসলে ওভাবে প্রশ্ন দেয় না, মানে অনেক সব নীতি থেকে দেয় না, দু একটা নীতি থেকেই দেয়। এই জন্য এইটাই দেয়, এই জন্য এটাই বলে দিচ্ছি। দেখুন তারল্য মানে কি, দেখেন সহজ ভাষায় তারল্য মানে কি? সহজ ভাষায় যদি বলি, প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা। প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা, এটা কি আমার তারল্য, রাইট? তাহলে তারল্য নীতি কি হবে ভাইয়া? এই তারল্য নীতি হবে কি? তারল্য নীতি হচ্ছে সহজ ভাষায় আমাদের যে নীতির আলোকে ব্যাংক তার গ্রাহককে চাহিদা মাত্র টাকা পরিশোধ করার ক্ষমতা রাখে। যে নীতির আলোকে ব্যাংক তার গ্রাহককে চাহিদা মাত্র টাকা পরিশোধের ক্ষমতা রাখে, তার নাম হচ্ছে কিসের নীতি? তারল্যের নীতি। ফারাবি, থ্যাংক ইউ ভাইয়া। সবুজ ভাইয়া আমার কমেন্ট দেখে না, আমি আর কমেন্ট করবো না। আরে সবুজ ভাই আমার, রাগ করেন না। হ্যাঁ, আপনি এটা ঠিক, যা ইয়ে কি বলে, সবুজ অনেক কষ্ট করে করে বড় বড় করে ডেফিনেশন করে নিজে নিজে লিখতেছে, এটা অনেক ধৈর্যের বিষয়। ফারদিন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি বুঝতে পেরেছেন, এটা আমার জন্য অনেক কিছু। খাতুন দিয়ে রাখবে ভাইয়া, পিডিএফ দিয়ে রাখবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর হচ্ছে স্কুল ব্যাংকিং। এটা ঢাকা বোর্ডে আসছিল। হ্যাঁ, ঢাকা বোর্ডে আসলে স্কুল ব্যাংকিং, ঢাকা বোর্ডে খুব সুন্দর 21-এর প্রশ্ন। স্কুল ব্যাংকিং মানে স্কুলের ছাত্রদের ব্যাংকিংয়ে আগ্রহী করার জন্য যে ব্যাংকিং, তার নাম হচ্ছে কি? স্কুল ব্যাংকিং। স্বায়ত্তশাসিত অলরেডি পড়াইছি, গার্নিশি আদেশ অলরেডি পড়াইছি। ঠিক আছে, এরপরে হচ্ছে এখান থেকে আপনার প্রশ্ন আসবে এই যে ব্যাসেল 2, পরীক্ষায় ব্যাসেল 2 আসবে। ব্যাসেল 2 পড়াইলাম, শাখা ব্যাংক পড়াইলাম। দেখেন সরকারি না থেকে পরীক্ষা কি থাকতে পারে? পরীক্ষা থাকতে পারে হচ্ছে রাষ্ট্রায়ত্ত। একটু সিনোনিমগুলো দেখে যাবেন। হ্যাঁ, সরকারি পরিবর্তে থাকতে পারে কি? রাষ্ট্রায়ত্ত। এরপর আছে কি? এই যে একক ব্যাংক, আপনাদের ইংরেজি শিখাইছি। এককের পরিবর্তে কি থাকতে পারে? ইউনিট ব্যাংক। এককের পরিবর্তে কি থাকতে পারে? ইউনিট ব্যাংক। বুঝতে পেরেছেন? বাণিজ্যিক ব্যাংকের ডেফিনেশন তো জানেনই। মানে বাণিজ্যিক ব্যাংকে যদি আমরা সহজ ভাষায় বলি, বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় দুইটা বৈশিষ্ট্য কি জানেন? সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়। নাম্বার 2, বাণিজ্যিক ব্যাংক কখনোই দীর্ঘমেয়াদী ঋণ দেয় না। বাণিজ্যিক ব্যাংক সবসময় স্বল্পমেয়াদী ঋণ দেয়। এই জন্য বলা হয় তারল্য নীতি সবচেয়ে বেশি ফলো করে কোন ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক।
স্বাধীন ভাইয়া মন থেকে সালাম দিয়েছি, মন থেকে গ্রহণ করলাম স্বাধীন। মুক্তা কি বলে ক্লিয়ার শ্যাম্পু, আল্লাহ। শাওন কলেজে ব্যাংকিং নাই। হুম, আচ্ছা। লাস্ট ওয়ান তালিকাভুক্ত ব্যাংক। আমরা তো মোটামুটি জানি যে যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তারা তালিকাভুক্ত, আর যারা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে না তারা হচ্ছে অতালিকাভুক্ত। বুঝতে পেরেছেন? সো এই ছিল আপনার জন্য ক নম্বরের একটা গুরুত্বপূর্ণ সাজেশনস। আসেন খ নাম্বারটায় চলে আসি। হ্যাঁ, কে ওয়াইসি ফর্ম গুরুত্বপূর্ণ কেন? এটা আমরা নর্মালি জানি যে কে ওয়াইসি, নো ইয়োর কাস্টমার, এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ গ্রাহকের ডিটেলস তথ্য জানার জন্য এটা আমাদের গুরুত্বপূর্ণ। কারণ এখনকার সময় ম্যাক্সিমাম গ্রাহক কী করতেছে, ঋণ নিয়ে ঋণ দিচ্ছে না। এই জন্য গ্রাহককে ঋণ দেওয়ার আগে একটু যাচাই বাছাই করে ঋণ দিতে হয়। এই জন্য যে ফার্স্ট অফ অল যে ফর্মটা পূরণ করতে হয় সেটা হচ্ছে কে ওয়াইসি ফর্ম। যেমন গত বছর ঢাবিতে রিটেনে কি আসছে জানেন? এই কে ওয়াইসির আগে ছোট্ট করে একটা ই অ্যাড করে দিচ্ছে। ই ই মানে কি? ই ফর ইলেকট্রনিক। বুঝতে পেরেছেন? ই ফর ইলেকট্রনিক। তাহলে ই কে ওয়াইসি এটার ফুল ফর্ম কী হবে? ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার। গার্নিশি আদেশ কেন জারি করা হয়? গার্নিশি আদেশ জারি করা হয় কেন? যখন কোনো পাওনাদার পাওনা টাকা তুলতে ব্যর্থ হয় তখন সে আদালতের আশ্রয় নেয়। এই জন্য হচ্ছে গার্নিশি আদেশ। একদম শুরুর দিকে বলছি, ব্যাংক অর্থ ও ঋণের ব্যবসায়ী, মানে ব্যাংক এক শ্রেণীর লোকের কাছ থেকে টাকা নেয় আমানত হিসাবে, ওই টাকায় আরেক শ্রেণীর লোকের কাছে প্রদান করে কি হিসাবে? ঋণ হিসেবে। এই যেটাও দেখাইছি কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলোর মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তালিকাভুক্ত ব্যাংকে লেনদেন করা উত্তম কেন? তালিকাভুক্ত ব্যাংকে আমরা লেনদেন করবো এই কারণে, কারণ তালিকা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনে। তার মানে তালিকাভুক্ত ব্যাংকের গার্ডিয়ানকে কেন্দ্রীয় ব্যাংক, তাই না? কারণ যদি গার্ডিয়ান থাকে তাহলে না বিচার দেওয়া যায়, যদি গার্ডিয়ান না থাকে বিচার দেওয়া যায়। এই জন্য বলা হচ্ছে ভুক্ত ব্যাংকের তো কোনো গার্ডিয়ান নাই, কারণ অতালিকাভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের অধীনে না। সো কেন্দ্রীয় ব্যাংক, কোনো ব্যাংক যদি ধরেন কোনো ব্যাংক কোনো গ্রাহকের টাকা মেরে দিল, তো সেই ব্যাংক যদি তালিকাভুক্ত হয় অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক ওই গ্রাহকের দায়িত্ব নেবে। কিন্তু যদি সেটা অতালিকাভুক্ত ব্যাংক হয়, কেন্দ্রীয় ব্যাংক কি বলবে? ও তো আমার সন্তানই না, আমি কেন ওর দায়িত্ব নিতে যাব? এই জন্য বলা হচ্ছে লেনদেন করলে তালিকাভুক্ত ব্যাংকের লেনদেন করা উত্তম। 6 নম্বর, ব্যাংক ধার করা অর্থের ধারক ও বাহক। এটা অলরেডি বলছি, ব্যাংক ও ব্যাংকারের যে পার্থক্য অর্থগত, এটাও আশা করি পারবেন। বুঝতে পেরেছেন? ইরফান মাহমুদ, স্নেহা বলছে ভাইয়া কে ওয়াইসিটা আরেকবার বুঝাবেন? অবশ্যই বোঝাবো ভাইয়া। কে ওয়াইসি, নো ইয়োর কাস্টমার, মানে আপনি আপনার কাস্টমারকে চিনবেন এরকম করে, মানে এটা চেনার জন্য একটা ফর্ম তৈরি করবেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কে ওয়াইসি ফর্ম। আগে কোথাও কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ছিল কিনা, কোথাও ঋণ নিয়েছে কিনা, ওখানে রেগুলার ঋণ পরিশোধ করেছে কিনা, মানে কাস্টমারের একটা ডিটেলস, মানে ছোটো করে একটা ভাইবা বলতে পারেন আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ, ফারদিন সুন্দর বলেছেন। সবুজ, অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া, দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। আচ্ছা, ফারাবি বলছে ভাইয়া 7 নাম্বারটা একটু বোঝান। অবশ্যই ভাইয়া। ব্যাংক ও কি বলছে? ব্যাংক ও ব্যাংকারের মধ্যে অর্থগত পার্থক্য। আচ্ছা, ব্যাংক কি? ব্যাংক কি? যার একটা প্রতিষ্ঠান, বুঝেন? ব্যাংক কি? একটা প্রতিষ্ঠান। ব্যাংকার কে? একটা ব্যক্তি না। এটাই তো বড় পার্থক্য। এভাবে যদিও লেখা যাবে না, ঠিক আছে? তা আপনি কি লিখবেন? যে যারা অর্থ ও ঋণ নিয়ে ব্যবসা করে তারা ব্যাংক, আর যারা এই কার্যক্রমগুলো পরিচালনা করে তারা হচ্ছে ব্যাংকার। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, মারিয়া বলছে ভাইয়া 6 নাম্বার। বলতেছি ভাইয়া। আচ্ছা, ব্যাংক ধার করা অর্থের ধারক ও বাহক। এই যে দেখেন, ব্যাংক আমার কাছ থেকে 100 টাকা আমানত হিসাবে সংগ্রহ করছে, এটা কি ধার হিসাবে না? তো এই টাকাটাই তো হচ্ছে আপনাকে আবার ঋণ হিসাবে দিচ্ছে। তার মানে কি এই 100 টাকায় সে বহন করে আরেকজনকে ঋণ দিচ্ছে। এই জন্য বলা হচ্ছে ব্যাংক ধার করা অর্থের ধারক ও বাহক। মারিয়া, নাইমুর, আপনারা কি 6 নাম্বারটা বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন। শাওন, এটার একটা কারণ আমি আপনাকে বলতে পারি যে মানে আমি আপনারা আমার কাছ থেকে কেন বোঝেন, আসলে আমার পড়াশোনায় ব্যাংকিং নিয়ে আর কি। বুঝতে পারছেন? এটা হয়তো একটা কারণ হতে পারে। সেক্ষেত্রে আমি তো আপনাদের আবার ফিনান্স ক্লাস নিব, ফিনান্স ক্লাস বুঝেন কিনা আল্লাহ জানে। ওকে, আরও কিছু আছে। চেইন ব্যাংক অলরেডি ডেফিনেশন বলা আছে, শাখা ব্যাংক বলা আছে। এই যে 10 নাম্বারটা খেয়াল করেন, ব্যাংক তারল্য সংরক্ষণ করে কেন? ব্যাংক তারল্য সংরক্ষণ করে কেন? কেন সংরক্ষণ করে? দেখেন, আপনি ধরেন ফিক্সড অ্যাকাউন্ট যেটা, ওইটা তো আর যখন তখন টাকা তোলেন না, তাই না? বাট চলতি হিসাব, সঞ্চয় হিসাবে টাকাটা যে আপনি রাখেন, এটা কি কোনো বাধ্যবাধকতা আছে যে কখন টাকা তুলতে হবে? আপনি কিন্তু যখন তখন টাকা তুলতে পারেন, তাই না? তো এই যে আপনি কখন টাকা তুলবেন, এটা কি ব্যাংক জানে? ব্যাংক তো আপনার মনের খবর জানে না। হঠাৎ করে যে আপনি ব্যাংকে টাকা তুলতে যান, আর ওই অবস্থায় ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা না থাকে, ব্যাংকে আপনাকে বলবে ভাই আজকে নাই, কালকে আসেন, এটা বলা যায়? ওর পিঠে চামড়া থাকবে একটাও? এই জন্য বলা হচ্ছে যে গ্রাহক তো হুটহাট এসে নাজিল হইতেই পারে, তখন ব্যাংক করবেটা কি?
এই জন্য ব্যাংক আগে থেকেই এক্সট্রা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছু টাকা রেখে দেয়, যাতে করে কোনো কাস্টমার এসে যদি বড় অ্যামাউন্টের টাকাও তুলতে চায় সেক্ষেত্রে তারা ফেস করতে পারে। আর যদি পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাংকের দুর্নাম ছড়ায় যায় যে ব্যাংকে টাকা নাই, এটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। এই জন্য বলা হচ্ছে যে ব্যাংকে এই সমস্যার সমাধানের জন্য আগে থেকে এক্সট্রা কিছু তারল্য সংরক্ষণ করে রাখতে হয়। আচ্ছা, মুয়াবিজ আহমেদ, সবুজ, আমি এটা রাখছি, আমি উত্তর দিব ভাইয়া। আমি দিব 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 আচ্ছা, মুয়াবিজ বলছে ফিনান্সে কত মার্কের প্রশ্ন আসে ভাইয়া? ফিনান্স না, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স অথবা মার্কেটিং, এই 5টা সাবজেক্টে এমসিকিউতে 12টা কোশ্চেন, আবার এই 5টা সাবজেক্টে রিটেনে 8টা কোশ্চেন। এই ওখানে 5 12 60 আর ওখানে 5 8 40, টোটাল 100 মার্কের পরীক্ষা। দ্যাট মিনস ফিনান্স থেকে আপনি 20টা প্রশ্ন পাচ্ছেন, 12টা এমসিকিউ, 8টা রিটেন। আচ্ছা সবুজ, হ্যাঁ সবুজের কথায় আসি। সবুজের প্রশ্নটা কই 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 কই, এই যে 14 নম্বরে সরাসরি আসি, বাকিগুলো পরে উত্তর দিচ্ছি। ব্যাংক কিভাবে পরের ধনে পোদ্দারি করে? এটা শুনতে হাস্যকর, বা চট্টগ্রাম বোর্ডে এটা আসছে, বিশেষ করে আমার খুব ভালো লাগছে প্রশ্নটা দেখে। পরের ধনে পোদ্দারিত করতেছে, দেখেন ব্যাংক আমার কাছ থেকে 100 টাকা আমানত হিসাবে নিচ্ছে, ওই 100 টাকাই তো হচ্ছে আপনাকে আবার ঋণ হিসাবে দিচ্ছে, তাই না? তো ব্যাংকের টাকাটা এখানে কই? ব্যাংকের কোনো টাকা আছে? এই জন্য তো বলা হচ্ছে এই যে ধন, এটা কি পরের ধন না? এই পরের ধনই তো সে আরেকজনকে আবার ঋণ হিসাবে দিচ্ছে, তাহলে কি এখানে এসে পোদ্দারি করতেছে না? এই জন্য বলা হচ্ছে ব্যাংক কিভাবে পরের ধনে পোদ্দারি করে, কারণ ব্যাংকের নিজের টাকা তো না। এই জন্য তো বলা হচ্ছে ব্যাংক হচ্ছে ধার করা অর্থের ধারক ও বাহক, আর ওটা শূন্য, বুঝতে পারছেন? মাঝখান থেকে সে কি সাজে? মাঝখান থেকে সে এসে হিরো সাজে, এই এরকম করে হিরো সাজে। আসলে কি ওর কোনো টাকা আছে? না, ও আমার টাকা নিচ্ছে, এই আমার টাকা নিয়ে আবার আপনাকে দিচ্ছে। খেয়াল করেন, আমাকে ধরে সুদ দিচ্ছে 5 টাকা, বাট ওর কাছ থেকে সুদ নিচ্ছে কয় টাকা? 10 টাকা। এতে করে ওর লাভ থাকতেছে কত? 5 টাকা। মানে মানুষের টাকা নিচ্ছে, এই টাকা দিয়ে আরেকজনকে ঋণ দিচ্ছে, সেখান থেকে সুদ কামাচ্ছে, ওই টাকা দিয়ে আমাকে সুদ পরিশোধ করতেছে, এরপরে ওর 5 টাকা থেকে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে ব্যাংক পরের ধনে পোদ্দারি করে। সবুজ, আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন সবুজ? আসেন, এই যে 11, এটা আমি কৃষি ব্যাংক বুঝাইতে গিয়ে বলছিলাম। দেখেন এই যে কৃষি ব্যাংকে কেন মিশ্র ব্যাংক বলা হয়? ওই যে বলছিলাম মিশ্র কনসেপ্ট কি? আমানত ব্যাংকিং প্লাস বিশেষ সার্ভিস, যেটা মানে বিশেষায়িত ব্যাংকের সেবা আর আমানত ব্যাংকিং এর সেবা একসাথে দেয় কৃষি ব্যাংক, এই জন্য ওরা হচ্ছে মিশ্র ব্যাংক। ওকে, আচ্ছা ফাইন। হ্যাঁ সবুজ, আসলে শুনতে অনেকটা এরকমই, ওইটাই করে, আসলে দালালিই করে। বলবো ব্যাংক নিয়ে একদিন কথাবার্তা বলবো, মন খুলে বলবো। কেন্দ্রীয় ব্যাংকের চ্যাপ্টার তো হাবিব নিবে, নাহলে কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকের কিছু দুষ্টামি আছে, এগুলা বোঝানো যেত। বাণিজ্যিক ব্যাংকটা মনে হয় আমি নিব, তখন দেখেন বাণিজ্যিক ব্যাংকের একটা গুমর ফাঁস করে দিব, যদি বাণিজ্যিক ব্যাংক আমি নেই আর কি। আমি জানি না বাণিজ্যিক ব্যাংক আমার পার্টি পড়ছে কিনা। আচ্ছা, এরপর আসেন 12 নম্বর, জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংকের কি ভূমিকা? এটা তো কমন, এটা আপনারা পারবেন। এই যে ব্যাসেল 2 কেন প্রণয়ন করা হয়েছে, এটা তো অলরেডি বলছি, তাই না? ওকে, তানিয়া ভাই আপনি কোনটা আবার বলতে বলছেন? ইসরাত জাহান তানিয়া বলেন তো। সো আমাদের খ নম্বর কিন্তু মোটামুটি ডান। দেখেন, যদি এতটুকু বুঝে থাকেন সবাই লেখেন হচ্ছে ক্লিয়ার, তাহলে আমি গ ঘতে চলে যাব। হ্যাঁ, গ ঘতে চলে যাব আমরা একটু পরে। আপনারা সবাই যদি বুঝে থাকেন লিখেন ক্লিয়ার। খ এতক্ষণ যে আলোচনা করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, আপনারা ফার্স্ট রেসপন্সই করেন। ইন্টারনেট দুষ্টামি করে, আসলে লেটে রেসপন্স করে। ওকে ফাইন 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 ফাইন, এই যে আসছে কমেন্ট। ইয়াসির আরাফাত 13টা আবার বলবেন? অবশ্যই বলবো ভাইয়া। এই ব্যাসেলের মধ্যেই পড়ে আছেন আপনারা। এই দেখেন কি বলছে, ব্যাসেল 2 কেন প্রণয়ন করা হয়েছে? ব্যাসেল 2 কেন প্রণয়ন করা হয়েছে তার সহজ উত্তর দিয়ে দিচ্ছি। দেখেন কই গেল কই গেল, আরে এই জাস্ট এই 3টা জিনিস লিখে দিবেন। ন্যূনতম মূলধন ন্যূনতম মূলধন পর্যাপ্ততা, তদারকি পর্যালোচনা এবং বাজার শৃঙ্খলা, এই 3টা মেনটেন করার জন্য ব্যাসেল 2 প্রণয়ন করা হয়েছে। সহজ শর্টকাট, সহজ উত্তর, বুঝতে পারছেন? মুক্তা করাবো ভাইয়া। আচ্ছা, রোহিত তালুকদার 10 নাম্বারটা, আচ্ছা দেখি 10-এ কি দিছিলাম। আচ্ছা, ব্যাংক তারল্য সংরক্ষণ কেন? আচ্ছা ওই যে রোহিত, এটা আমি তো বললাম তো যে তারল্য কেন সংরক্ষণ, হঠাৎ করে যদি কোনো গ্রাহক এসে ব্যাংকে নাজিল হয়, তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নাই, এটা ভালো দেখায় বলেন তো? খারাপ জিনিস না? এই জন্য বলা হচ্ছে যে কোনো সময় গ্রাহক এসে টাকা চাইতেই পারে, তখন যদি ব্যাংকের কাছে টাকা না থাকে সে তো টাকা দিবে কোত্থেকে?
বদনাম হয়ে যাবে না? এই জন্য গ্রাহককে ফেস করার জন্য সে এক্সট্রা কিছু টাকা সবসময় ব্যাংকে রেখে দেয়। স্নেহা অবশ্যই পিডিএফ দেওয়া হবে ভাইয়া, এটা কোনো কথা বললেন? আপনি টাকা চান নাই, পয়সা চান নাই, একটা পিডিএফ চাইছেন, এটা যদি না দেয় তাইলে কি হয় বলেন? আবরার ফারাবি 100% শেষ হবে। শেষ না হলে আপনারা আমাকে বলবেন ভাইয়া শেষ হয় নাই। আচ্ছা, তাহিয়া বলছে 14। এই তাহিয়া এটা অনেকবার বলছে ভাইয়া, এই যে ব্যাংক কিভাবে পরের ধরনের পোদ্দারি করে। আপনি জাস্ট একটু আমাদের ক্লাসটা শেষ হলে ওই টাইমটা পজ করে টেনে দেখবেন, বুঝবেন। সহজভাবে বুঝাইছি। তাহমিদ বলছে 8 নাম্বারটা বুঝি নাই, তাহমিদের 8। এই চেইন ব্যাংক বলছি না? চেইন ব্যাংক কি? চেইন ব্যাংক হচ্ছে সমজাতীয় ব্যাংক। সমজাতীয় মানে একই ধাঁচের ব্যাংকগুলো চেইন অফ কমান্ডের আন্ডারে একতাবদ্ধ হয়ে যে ব্যাংকিং সিস্টেম গড়ে তোলে তার নাম হচ্ছে চেইন ব্যাংক। হ্যাঁ, সবুজকে তো আমি হচ্ছে লং টাইম নিয়ে বুঝাইলাম। ওকে ফাইন। আসেন গঘ। সিম্পল ভাই, ব্যাংকের প্রকারভেদ। 90% সিকিউ আসবে এখান থেকে, লিখে রাখেন। 90% সিকিউ আসবে ব্যাংকের প্রকারভেদ। মালিকানা, কার্যাবলী, সংগঠন কাঠামোভুক্তি, তালিকাভুক্তি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এইটা, সংগঠন কাঠামো। এটা ঢাবির জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি প্রশ্ন আসে সংগঠন কাঠামো থেকে, কার্যাবলীও দিতে পারে। কেন্দ্রীয়, বাণিজ্যিক, মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে 2, 3 ডিটেইলসে পড়াইছি, ঠিক আছে? এটা মোটামুটি নিশ্চিত থাকেন। ওকে, আসেন আমরা কিছু বোর্ডের সিকিউ সলভ করি। হ্যাঁ, কয়েকটা বোর্ডের সৃজনশীল সলভ করি, দেন হচ্ছে আমি আপনাদের এমসিকিউ সলভ করে দিব। এমসিকিউ আমি ইচ্ছে করে কম রাখছি, এমসিকিউ খুব একটা রাখি নাই, কারণ আমি আজকে বাসায় গিয়ে আপনাদের জন্য এমসিকিউ আরেকটা শিট রেডি করে রাখছি, বুঝতে পারছেন? ওইটা আমি পোস্ট করে দিব, ওখান থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করবেন। আর যদি দেখি আপনাদের আগ্রহ ভালো থাকে, আমি নেক্সট দিন থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ আরও বেশি করে দিব। আজকে একটু কমই রাখছি, নেক্সট দিন থেকে নেক্সট অধ্যায় থেকে আমার সাথে যে ক্লাসগুলো হবে ওগুলোর উপর আলাদা করে প্রত্যেক দিন আমি 40টা 50টা বেশি করে এমসিকিউ আপনাদের দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। অবশ্যই অ্যান্সার সহই দিব, সমস্যা নেই। আসেন কথা না বাড়াই, আমরা হচ্ছে এইটা সলভ করা ট্রাই করি। হ্যাঁ, এইটা আমাদের যতটুকু দেখলাম সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2021-এর প্রশ্ন। হ্যাঁ, বোর্ড ইস্যু না। সবুজ, অ্যাডমিশনের জন্য কোন বই নিব ক্লাস শেষ করে একটু বলবেন? এখনই বলে দিচ্ছি, অ্যাডমিশনের জন্য আপাতত জয়কলির ফিনান্স বিচিত্রা বইটা কিনে নিতে পারেন, বইটা আমার লেখা। আর এছাড়াও অফলাইন যদি কোনো কোচিংয়ে ভর্তি হন সেক্ষেত্রে অফলাইন কোচিং আপনাকে বই প্রোভাইড করবেই। আর আমাদের তো অ্যাডমিশন প্রোগ্রাম আছেই, ওটাতে এনরোল হলে আর তেমন কিছুই লাগবে না আপনার আসলে। বা যেহেতু বইয়ের নাম বলতে চাইছেন এই জন্য বললাম আর কি। হ্যাঁ, আচ্ছা, ফাতেমা তো মাশাল্লাহ। ওরে ফাতেমা, কোর্সেটা কি? আগেই বলে দিয়েছেন অ্যান্সার কি, দেখি বাকিরা কি বলে। শাওন অবশ্যই দেবো ভাইয়া। আসেন, এগুলো নিয়ে আমরা কথা না বলে আমরা এটাই দিকে মনোযোগ দিই। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখেন সৃজনশীলগুলো না একটু টেকনিক্যাল ওয়েতে সলভ করবো, ঠিক আছে? টেকনিক্যাল ওয়েতে দেখুন, আমরা একটা কমন ভুল করে কি জানেন? সৃজনশীল পড়তে গিয়ে সবার আগে আমরা এই গরু রচনার মতো আগে উদ্দীপক করে ফেলি। এটি স্মার্ট ওয়ে না, বিলিভ করেন, এটি স্মার্ট ওয়ে না। স্মার্ট ওয়ে হচ্ছে আপনি যেই কাজটা করবেন সবার আগে রিকোয়ারমেন্টটা পড়বেন, তাহলে আপনার যাত্রাটা সহজ হয়ে যাবে, বুঝছেন? আগে রিকোয়ারমেন্টটা পড়বেন, কখনোই গরু রচনার মতো আগে এই রচনা পড়তে যাবেন না, মাথা হ্যাং হয়ে যাবে। দেখেন আমার প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে কাঠামোর ভিত্তিতে। দেখেন আপনার সৃজনশীল কিন্তু 50% ক্যাচ হয়ে গেছে। কাঠামো ভিত্তি মানে কি? হয় একক হবে, নাহলে শাখা হবে, নাহলে গ্রুপ হবে, নাহলে চেন হবে, তাই না? এবার পৃথিবীর আপনার মাথা থেকে পৃথিবীর অন্য সব চিন্তা সরে গেছে। অ্যান্সার হয় একক, নাহলে গ্রুপ, নাহলে চেইন, তাই না? বা শাখা, এরকমই তো। এই চারটার একটা হবে। এইবার আসেন, কাঠামোর ভিত্তি বলছে না, এবার দেখেন কোন ব্যাংকের কথা বলছে? মেঘনা ব্যাংকের কথা বলছে। মেঘনা ব্যাংক, তাহলে আমার উদ্দীপকে সব ব্যাংকের চরিত্র পড়ার কোনো দরকার নাই। আমি কার চরিত্র দেখবো? মেঘনা ব্যাংকের চরিত্র দেখবো। আচ্ছা দেখেন, মেঘনা ব্যাংক দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় জনগণের আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে। আমি উত্তর পেয়ে গেছি, কেন? কারণ এই যে বলছে জেলা, উপজেলা, তারপরে কি সব জায়গায় বিস্তৃত। তো সব জায়গায় বিস্তৃত কোন ব্যাংক ভাই? সব জায়গায় বিস্তৃত হচ্ছে আমার শাখা ব্যাংক। শাখা ব্যাংক, বুঝতে পারছেন? তাহলে দেখছেন, আমরা যদি এই ট্রিক্স ফলো করি আমরা ইজিলি কিন্তু আমরা অ্যান্সারগুলো সহজে ফাইন্ড আউট করতে পারি। বাট আমরা যে কাজটা করি, আগে পুরো উদ্দীপক পরে মাথাটা হ্যাং বানায় ফেলি। প্লিজ এই কাজ করা যাবে না। মুক্তা, আমি অ্যাডমিশন পড়াচ্ছি 14 বছর ধরে, বই থাকবে না তাই কি হয়? হ্যাঁ, সবুজ, প্রসূন, মোয়াবিজ, নুসরাত, দীপা, ফাতেমা, লামিয়া,
আপনাদের অ্যান্সার ঠিক আছে। এরপরে চলে আসেন হচ্ছে ঘ নাম্বারে কি বলছে, উদ্দীপকে মেঘনা ব্যাংক থেকে সুরমা ব্যাংক দেশের অর্থনীতিতে আর্থিক ভূমিকা পালন করে, তুমি কি একমত? তাহলে আসেন সুরমা ব্যাংকের চরিত্রটা দেখে আসি। সুরমা ব্যাংক, সুরমা ব্যাংকের চরিত্র, সুরমা ব্যাংক, সুরমা ব্যাংক, সুরমা ব্যাংক, কই কই, এই যে সুরমা ব্যাংক, শুধু সিলেট শহরে অবস্থিত, একমাত্র অফিস। তো এই ব্যাটার অফিস হচ্ছে একটাই, তাহলে আলটিমেটলি কে ব্যাটা কি একক ব্যাংক, তাই না? এমন কথা হচ্ছে, প্রশ্নে কিন্তু একবারও বলে নাই যে সুরমা ব্যাংক কোন ধরনের ব্যাংক, বাট এটাও ট্রু, আমি যখন আলোচনা করবো তখন আমাকে সুরমার আলোকেই আলোচনা করতে হবে। তাহলে মাথায় সেট করলাম সুরমা ব্যাংক কোন ব্যাংক, একক ব্যাংক। এখন দেখেন কি বলছে, তাহলে কি বলছে যে মেঘনা ব্যাংক থেকে সুরমা ব্যাংক দেশের অর্থনীতিতে অধিক ভূমিকা পালন করে। সরি, মানতে পারলাম না, তাই না? ওর শাখা তো একটা, ওর নামেই চোখের মধ্যে সুরমা দিয়ে বসে আছে, বুঝছেন, ভাব ধরছে যে সুরমা লাগাইছি তার মানে আমি হাজি সাহেব, লাভ নাই। সো এটার আমরা কি বলবো, যে একমত নয়। কেন একমত নয়? কারণ শাখা ব্যাংকিং এর সার্ভিস বেশি, একক ব্যাংকিং এর সার্ভিস কম। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাই না? ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। দীপা, নুসরাত, লামিয়া, ওকে। সবুজ। সৃজনশীল নাম্বার 2, এটা আমাদের যশোর বোর্ড। এই যশোরে কে কে আছেন, হাত তোলেন। এই সরি, হাত তুলবে বলে কি বলি না বলি, অফলাইন ক্লাস নিয়ে অভ্যাস তো। স্বাধীন ভাইয়া খুব ভালো হয়েছে, যারা বললে তো অবশ্য মন টন খারাপ করবেন আপনারা। 3টা সাবজেক্ট, ফিনান্স, ফিনান্সটা পরে বলি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, মানে যেটাকে আপনার সংক্ষেপে একটু পশ নাম নিয়ে বলেন যে স্ট্যাট, হ্যাঁ, ওই ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে ফিনান্স, এই 3টা সাবজেক্ট যারা এইচএসসিতে পড়তেছেন তারা জীবনের অন্যতম একটা ভালো কাজ করতেছেন। কারণ ইন ফিউচার অনার্স পড়েন আর বিবিএ পড়েন, যাই পড়েন, এই 3টা সাবজেক্ট আপনাকে সবচেয়ে বেশি ভোগাবে। সো ফিনান্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স যাদের আছে তাদের নিঃসন্দেহে তারা জীবনের অনেক ভালো একটা ডিসিশন নিয়েছেন। বাট যদি আপনার বুদ্ধিতে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি অসাধারণ। আর যদি কেউ আপনাকে এগুলো নেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে তার সাথে একটু ভালো ব্যবহার করবেন, বুঝতে পারছেন? টাকা পয়সা থাকলে একটু খাওয়াবেন, আর যদি না থাকে নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া দূরত পড়ে তার জন্য দোয়া করবেন, কারণ উনি আপনাকে খারাপ পরামর্শ দেয় নাই, ঠিক আছে? ওকে। এই যশোরের কে, যশোরের কে, যশোরের কে, যশোরের কে? তাহমিদ, আপনি যশোরের, মাশাআল্লাহ। এই উকিল, এই উকালতি বাদ দেন, বরিশাল বোর্ড খোঁজা লাগবে না। মুক্তা, আপনি তো ঢাকার, আপনার কমেন্ট দেখে কি হবে? এই যে তাহিয়া আছে, মাশাআল্লাহ, দেখছেন আপনারা হচ্ছে। ওকে, আসেন দেখেন, বলছে উদ্দীপকে উল্লেখিত ব্যাংক কোন ধরনের ব্যাংক। আচ্ছা, কোন ব্যাংকের কথা বললো? এ ব্যাংক, রাইট? তাহলে এ ব্যাংকের চরিত্রটা দেখি আমরা। এ ব্যাংক, এ ব্যাংক, এ ব্যাংক তো শুরুতেই আছে, দেখেন কি বলছে, বিভিন্ন জায়গায় শাখা স্থাপন করে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণ দান করে। এই ব্যাংকের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। উত্তর মনে পেয়ে গেলাম, তাই না? আমরা জানি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখবেন যে ব্যাংক বলতে নর্মালি আমরা কাকে বুঝে থাকবো? বাণিজ্যিক ব্যাংকেই বুঝে থাকবো, বুঝতে পেরেছেন? সো আমার গ নাম্বার অ্যান্সার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। সো যারা বাণিজ্যিক ব্যাংক উত্তর দিয়েছেন অভিনন্দন সবাইকে। লামিয়া, মোয়াবিজ আহমেদ, সবুজ, আচ্ছা ঠিক আছে। সো আমাদের এ নাম্বার কি ব্যাংক, আমি একটু লিখে দিচ্ছি, বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, আমার হাতের লেখা বুঝেন তো আপনারা? হ্যাঁ, যে চাইনিজ হাতের লেখা বুঝেন কিনা আল্লাহ জানে। আচ্ছা, এরপর আসেন খ নাম্বার, ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করে। ব্যাংক তো আরেকটাও আছে নাকি? বি ব্যাংক, দেখি তো। বি ব্যাংক কি বলছে? যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। তাহলে মুনাফা অর্জন উদ্দেশ্য না, কিন্তু উদ্দেশ্য কি? এই যে ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখা। বোঝার অপেক্ষার বাকি নাই, ঋণ নিয়ন্ত্রণ কারা করে? কেন্দ্রীয় ব্যাংক, তাই না? সো আপনার বি ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তাই না? তাহলে আপনার ঘ নাম্বার কি হবে? ঘ নাম্বার হচ্ছে এই যে দেখেন, হ্যাঁ। সো ব্যাংকের মধ্যে কোনটি, তাহলে কোনটা বেশি ভূমিকা পালন করে? অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে কে? কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক। আমার লেখা অনেক সুন্দর, মুক্তা, ধন্যবাদ ভাইয়া। সুন্দর বড় কথা না, লেখা বোঝেন এটাই বড় কথা। আচ্ছা দেখি,
লাইভ ক্লাসে যত কম মানুষ তত ভালো, যদি ক্লাস নেওয়ার টিচার বেস্ট হয় তাহলে তো ক্লাসটা পুরো আগুন হয়। শীতকাল এখনো আইসা সারে নেই, আপনি আগুন ধরাই দিচ্ছেন। আচ্ছা, কি একটা কমেন্ট জানি খুঁজতেছি, এই যে আবরার ফারাবির কমেন্ট আমি খেয়াল করলাম, যে বলছে ভাইয়া শাখা ব্যাংক তো হয়। এই যে আবরার, আমি আপনাকে একটু বলি, একক ব্যাংক, শাখা ব্যাংক, গ্রুপ ব্যাংক, চেইন ব্যাংক, এগুলো অ্যান্সার হওয়ার পূর্ব শর্ত কি জানেন? নামের পাশে কি থাকবে? সংগঠন কাঠামোর ভিত্তিতে। আদারওয়াইজ এই ব্যাংকগুলো অ্যান্সার হবে না, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আদারওয়াইজ এগুলো অ্যান্সার হবে না, এই শর্টকাটগুলো একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা ফাইন। এই মুক্তা, আপনি পড়া রেখে শুরুটা করছেন কি? এই থার্ড সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট রেখে? ভাইয়া 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 ভাইয়া। সৃজনশীল নাম্বার 3। আসেন, বরিশাল বোর্ড। এই বরিশালের একজন ছিল না উকিল? হ্যাঁ, এই বরিশাল, আপনার প্রশ্ন চলে আসছে উকিল সাহেব। বরিশাল বোর্ড পড়েন। স্বাধীন, খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দিব ভাইয়া, ক্ষুধা আপনার চেয়ে আমার বেশি লাগছে। সবুজ ভাইরে, যেটা নাই সেটা তো নাই, এখন তো আফসোস করে লাভ নাই, কদিন পরে বোর্ড পরীক্ষা দিবেন। এই জন্য তো বললাম যে বলতে চাই না, বললে আফসোস করবেন। ফিনান্স তো আছে, তাইলে এত চিন্তা কিসের? একসাথে কি সবগুলো সবার তিনটে থাকে? রাফি আছে, আসলে সবগুলো অ্যাড করতে পারি নাই, অ্যাড করব। উকিল উপস্থিত হয়ে গেছে, দিয়া করাবো ভাইয়া, একটু ওয়েট। হ্যাঁ, ওকে ফাইন, আসুন অ্যান্সার করার চেষ্টা করেন আপনারা। দেখেন, এটা আমি আপনাদের অলরেডি কিন্তু বুঝাইছে। হ্যাঁ, আমি জাস্ট একটু ওয়েট করতেছি একটা কারেক্ট অ্যান্সারের জন্য, দেখি কেউ কারেক্ট অ্যান্সারটা দেয় কিনা। আমি অ্যান্সার দিব অবশ্যই, সমস্যা নেই। মুস্তফা ওহো, হবে অপু, সবই হবে, আগে একটা A+ নিশ্চিত করেন। এই আপনার এই নামটা, নাম নিয়ে কিছু বলা উচিত না, আমার উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। কেনশিন, জি কেনশিন, আপনার ধারণা ঠিক আছে। মুক্তা, হ্যাঁ ধারণা ঠিক আছে। প্রশ্ন দেখা যাবে না কেন? আমি তো এই যে সাইডে মোটামুটি একটু ফাঁকা জায়গা রাখছি আমার দাঁড়ানোর জন্য, দেখেন সরে দাঁড়াইছি। এই যে আমি মনে হয় অ্যান্সার পেয়ে গেছি, রাইট। রোহিত তালুকদার, থ্যাংক ইউ সো মাচ রোহিত তালুকদার, আপনি ওয়ান অ্যান্ড ওয়ানলি পারসন যে কারেক্ট আনসার দিয়েছেন। হ্যাঁ, নুসরাত আমিও এখন কারেক্ট আনসার দিয়েছেন। প্রতিনিধিত্বমূলক কাজ, এটা আমি আপনাকে কিন্তু খুব সুন্দর করে বুঝাইছিলাম। হ্যাঁ দেখেন, এই যে বলছে যে উদ্দীপকে ব্যাংকে উল্লেখিত কাজগুলো, তো কাজগুলো কি কি? আসেন কাজগুলো দেখি একটু। এই যে শেয়ার ক্রয় বিক্রয়, অর্থ ও সম্পদের নিরাপদ সংরক্ষণ, এগুলো কি? গ্রাহকের হয়ে কাজ করা, তার মানে এগুলো কি প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, তাই না? সো এখানে আমার অ্যান্সার কি হবে? কাজগুলো কি? প্রতিনিধি তো মূলক, প্রতিনিধিত্বমূলক। ওকে, হ্যাঁ। নাম্বার 2তে কি বলেছে? ব্যাসেল 2 এর নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংকে শক্ত ব্যবস্থা নিতে বাধ্য করেছে। অবশ্যই। কেন শক্ত কেন হলো? এই যে দেখেন কি বলছে, যে বাংলাদেশ ব্যাংক লক্ষ্য করেছে কতিপয় ব্যাংক তাদের মূল কাজের বাইরে গিয়ে শেয়ার বাজারে অধিক বিনিয়োগ করছে। এটা কি ঠিক? আরে বেটা, ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হচ্ছে তুই আমানত গ্রহণ করবি, ওই টাকা নিয়ে ঋণ দিবি, তাই না? ওরা কি করতেছে? শেয়ার বাজারে বিনিয়োগ করতেছে। ইভেন কি করতেছে? অধিক ঝুঁকিপূর্ণ খাতে ঋণ দিচ্ছে। এটা তো ঠিক না। অধিক ঝুঁকিপূর্ণ খাতে ঋণ দিলে কি ঋণ আদায় হবে না? এই জন্য বলা হচ্ছে যে যথাযথ যে প্রভিশন, মানে যে সঞ্চিতি রাখার কথা, সেটাও তারা রাখছে না। এই জন্য বাংলাদেশ ব্যাংক তাদের বিরুদ্ধে কি করেছে? শক্ত ব্যবস্থা নিতে যাচ্ছে। তো এটা কার নির্দেশনা? এটা তো ব্যাসেলের নির্দেশনা, তাই না? সো এই যে ব্যাসেল 2 এর নির্দেশক, সো এটা সঠিক।
সবুজ, হ্যাঁ, দরবেশের মতো। আসেন আমরা অল্প কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করব, এরপর আমাদের ছুটি। বাদ বাকি প্র্যাকটিসগুলো আমি হচ্ছে আপনাদের গ্রুপে আপলোড করে দিব। আসেন দ্রুত চটপট অ্যান্সার করে ফেলি। হ্যাঁ, ঢাকা বোর্ডের কোশ্চেন। কেনশিন, দেখি আর কেউ অ্যান্সার দেয় কিনা। আশিক সরকার, দেখুন, ব্যাংক আমানত গ্রহণ করে, মুনাফা অর্জন করে, ঋণও দেয়। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ। স্নেহা, তাসনিম, স্বাধীন, হ্যাঁ। নাম্বার 2, আগে উদ্দীপকটা পড়েন। অ্যান্সার করার সময় অবশ্যই নাম্বারটা পাশে দিবেন। হ্যাঁ, 5 মিনিট। মোয়াবিজ, রাহাত উকিল, শেষ হয়ে যাবে ক্লাস ভাই, বেশিক্ষণ লাগবে না। মোয়াবিজ ভাইয়া, ব্যাংকের উৎপত্তি আসলে ওভাবে প্রশ্ন দেয় না ভাইয়া, সত্যি কথা বলতে। ব্যাংকের যে ইতিহাসের কথাই তো বলতেছেন, যে বিশ্বের প্রথম ব্যাংক কোনটা, এই কমন যে তথ্যগুলো, এগুলো বোর্ডের এমসিকিউ পড়লেই পারবেন, এগুলো আহামরি তেমন বোঝার কিছু নাই আসলে। আপনার নাম উচ্চারণ করতে আমার কষ্ট হয়ে যায়, কেনশিন। আচ্ছা, ম্যাক্সিমাম অ্যান্সার কি দিয়েছে দেখি। হ্যাঁ, বাণিজ্যিক। দুই অ্যান্সার হচ্ছে বাণিজ্যিক। কেন দেখেন, এই যে ভাই ভালো মুনাফা অর্জন করছে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ওকে, একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, হচ্ছে, অনেকেরই হচ্ছে, বাট অনেকে আবার ভুল উত্তর দিচ্ছি আমরা। ওকে ফাইন। নাম্বার 3, একই একই উদ্দীপক। হ্যাঁ, ব্যাংক দুটি কোন ধরনের ব্যাংকিংয়ের মাধ্যমে অধিক সুবিধা অর্জন করতে যাচ্ছে?
কেনশিন, সরি, ভুল উত্তর। ফাতেমা আহমেদ, কংগ্রেচুলেশনস ফাতেমা, আপনি সবার প্রথম কারেক্ট আনসার দিয়েছেন। 3-এর খ, ধুরু, চেইন। কেন চেইন? দেখেন, প্রথম কথা হচ্ছে ভাই, এই যে এবি আর XY এই দুইটা ব্যাংক একই টাইপের না? কেন? দেখেন, দুইটার উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। খেয়াল করছেন? তাহলে আমরা চেইন ব্যাংকের ডেফিনেশন কি জানি? সমজাতীয় ব্যাংক যখন একই সাথে, এই যে দেখেন, তারা এই যে নিজের অস্তিত্ব বজায় রেখে একত্রে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। সো এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে চেইন ব্যাংকের বৈশিষ্ট্য। এরপরে অনেকে কাছে দিয়েছেন, তাহিয়া, অপু, তাহমিদ, সবুজ, শাওন। ওকে, নাম্বার 4, এটা আমি ক্লাসে একবার অলরেডি বলছি। দেখেন, সবগুলো কিন্তু বোর্ড প্রশ্ন। হ্যাঁ, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা কি ধরনের? দেখি প্রথমে কারেক্ট আনসার কে দিল? ফাতেমা, তারপর ফারাবি, সবুজ, ভুল উত্তর আসতেছে কেন ভাইয়া? মাহিমা, মারিয়া। হ্যাঁ, আপনারা কারেক্ট আনসার দিচ্ছেন। নাইমুর, ওকে, হ্যাঁ, শাখা ব্যাংকিং। এইটা না পারলে কিন্তু আপনাদের গুনাহ হবে, বিশ্বাস করেন, এটা না পারলে আপনাদের গুনাহ হবে। প্লিজ গুনার ভাগিদার হয়েন না, সবাই কারেক্ট আনসার দেন। ফাতেমার অ্যান্সারটা সুন্দর, ক ক ক ক ক। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক থেকে প্রশ্ন একটা দিবেই, নিশ্চিত থাকেন। হ্যাঁ, সো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা দিয়েও দিতে পারে, আরেকটা কি দিতে পারে, যে কোন ব্যাংক জামানতবিহীন ঋণ দিয়ে থাকে, ওটাও কি ব্যাংক হবে? গ্রামীণ ব্যাংক। বুঝতে পারছেন? সো এই ছিল আপনাদের সাথে আমার প্রথম ওপেনিং ক্লাস। জানি না আপনাদের ক্লাস কেমন নিয়েছি, কতটুকু ভালো নিয়েছি বা কতটুকু বোঝাতে পেরেছি। আমার ক্লাসে যে খারাপ দিকগুলো আছে সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানান, যাতে করে আমি পরবর্তীতে নিজেকে আরও বেশি আপডেট করতে পারি, আরও বেশি শুধরে নিতে পারি, আপনাদের আরও ভালো ক্লাস নিতে পারি। সো 1 মিনিটে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে আমার আজকের ক্লাসের নেগেটিভ দিকগুলো কী ছিল, কোন ভুলগুলো আমার শুধরে নেওয়া উচিত, যাতে করে আপনাদের আমি আরও ভালো করে পড়াতে পারি। আর অবশ্যই আজকে রাতে আমি গ্রুপে আপনাদের হচ্ছে প্র্যাকটিসের জন্য একটা MCQ পোস্ট করব। ওটার অ্যান্সার হচ্ছে 24 ঘন্টার পরে, 24 ঘন্টার ভিতরে হচ্ছে আপনারা, মানে ওটার অ্যান্সার আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, অ্যান্সারটা ইনস্ট্যান্ট আমি দিব না, পরে দিব। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করার জন্য আপনাদের হচ্ছে ব্যাংক সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে এগুলো HSC এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুই জায়গাতেই কাজে লাগবে। ওইটার একটা PDF আমি হচ্ছে আপলোড করে দিব। ওকে, সো আপনারা হচ্ছে একটু কমেন্ট সেকশনে 1 মিনিটের ভিতরে আমাকে একটু রেসপন্স জানান যে আমার ক্লাসের ভুল ত্রুটিগুলো কী ছিল, কীভাবে শুধরে নিতে পারি। আচ্ছা সবুজ, আরেকটু তাতে আমি কি আরেকটু ফাস্ট পড়াবো? সবুজ, ফার্স্ট বলতে আপনাদের লস রে ভাইয়া, আমার তো সমস্যা নাই, কারণ আমার বাসা এখান থেকে অনেক দূরে, আগে পড়লে আমি আগে বাসায় চলে যেতে পারবো, কিন্তু ফার্স্ট পড়লে তো আপনাদের বুঝতে কষ্ট হবে। অপু, নজরে আসবে না কেন রে ভাইয়া? স্বাধীন, পুরাই আগুন। আচ্ছা আচ্ছা, হুম। মোয়াবিজ আমাকে একটা নোবেল দিবে, আগে HSC-তে A+ নিশ্চিত করেন, আপনাকে পুরস্কার আমি দিব। পারাবি, আচ্ছা ভাইয়া, লাইভ ক্লাসে প্র্যাকটিস যদি বেশি করলে ভালো হয়, করাবো, সমস্যা নেই। হ্যাঁ, নেক্সট ক্লাস আমি অ্যাড করে নিব। ওকে ফাতেমা, ওকে মোয়াবিজ, হ্যাঁ ভাইয়া, অ্যাডমিশনে ভালো করার জন্য, বেসিকে ভালো করার জন্য আমাদের হচ্ছে এটা করতে হবে। অপু, এটা আমার অনেক বড় অর্জন। আপনি বিজ্ঞান বিভাগ থেকে এসেছেন, ক্লাস করেছেন, ভালো লেগেছে।
আচ্ছা শাওন, ঠিক আছে ভাইয়া, আমি সংক্ষেপে নেক্সট টাইম থেকে আর দিব না, আমি আপনাদেরকে ফুলভাবেই দিব। ক্লাসটা তো রেকর্ড থাকবেই, ফুল নামগুলো তো আপনারা পাবেনই, তারপরে হচ্ছে আমি অবশ্যই হচ্ছে আপনাদের জন্য এই জিনিসটা আপডেট করে নিব, অসুবিধা নেই ভাইয়া। সো আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভকামনা। একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে প্রথম ক্লাসে আপনাদের যে স্পিরিটটা আমি দেখেছি, এই স্পিরিটটা ধরে রাখতে হবে, তবেই একই সাথে এইচএসসিতে A+ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুন্দর করে একটা আসন আপনি নিশ্চিত করতে পারবেন, এবং এটাই হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য। সাবারও বলছি, আমাদের মুনাফা সর্বাধিকরণ A+ নিশ্চিত করা, আমাদের সম্পদ সর্বাধিকরণ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স নিশ্চিত করা, ঠিক আছে? সো ফারাবি, মোস্ট ওয়েলকাম ভাইয়া। স্যার কথা না বাড়াই, অনেকের ক্ষুধা লেগেছে, ঠিক আছে, শীতের রাত। সো সবাই হচ্ছে মানে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ার প্ল্যান করেন, যাতে সকালে উঠে ফজর নামাজটা পড়তে পারেন। সো আপনাদের সাথে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। আর যে কোনো সমস্যায় হচ্ছে আপনারা হচ্ছে কি করবেন, যে আমাদের যে এসিপি, যেই পাওয়ার প্লে যে গ্রুপটা আছে, ওখানে সব প্রবলেম শেয়ার করবেন। আজকের ক্লাসের রিভিউ আপনারা হচ্ছে হ্যান্ড নোট রিভিউ সেখানে পোস্ট করবেন, ঠিক আছে? এসিপি পাওয়ার প্লে যে গ্রুপটা আছে, ওই গ্রুপে আজকের ক্লাস কেমন লেগেছে সেটা রিভিউ, কতটুকু বেনিফিটেড হয়েছেন, এগুলো হচ্ছে পোস্ট করবেন। যা যা কোয়েরি আছে সেগুলো পোস্ট করবেন, আমি পিডিএফ আর হচ্ছে প্র্যাকটিস পোস্ট করে দিব, সমস্যা নেই। সো আমাদের এনি কাইন্ডস অফ প্রবলেম আমাদের পেজে নক করবেন, আর্টস কমার্স পাঠশালার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করবেন। সো আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী রুটিন ওয়াইজ যেদিন ক্লাস আছে সেদিন দেখাবে। লেকচার 2 আপনাদের খুব সত্য হাবিব ভাইয়া নিবে, এরপরে ক্লাসটা হয়তো বা আমার বা এর পরেরটা হতে পারে আর কি, ঠিক আছে? সো আর কথা না বাড়াই, সকলে ভালো থাকবে।